আমি এতদিন তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি। এখন আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার সাথে সুখে সংসার করতে চাই। সরি, আমি আপনাকে এখন ভালোবাসতে পারবো না। আর আপনি এখন কেন আমার মতো লুচ্চা বদমাশ একটা ছেলেকে কেন ভালোবাসবেন? আমাকে ভালোবাসলে আমার মান সম্মান তো কমেই যাবে। আর আপনি যে এখন আমাকে ভালোবাসেন এটা লোকে জানলে হাসাহাসি করবে। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি আমি ভুলটা বুঝতে পেরেছি, আর লোকে কি বলবে না বলবে তার নিয়ে আমার যায় আসে না। সরি। প্লিজ ফারহান, তুমি আমাকে বিশ্বাস করো, একটা সুযোগ দাও আমাকে, প্লিজ একটি সুযোগ দাও। এ কি, আমার মতো একটা ছোট লোক চরিত্রহীন ছেলের পা ধরছেন কেন আপনি? প্লিজ ফারহান, এগুলো বলে আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কাউকে ক্ষমা করতে পারবো না। ফারহান, এই ফারহান, উঠ বাবা। আর একটু ঘুমাই। না বাবা, উঠ তাড়াতাড়ি। তুই না আজকে অফিস যাবি? কয়টা বাজে আম্মু? 8:45 বাজা বাবা, উঠ। 8:45 বাজের জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি ফারহান, সবেমাত্র লেখাপড়া শেষ করে আব্বুর বন্ধুর অফিসে নতুন জয়েন করেছি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, বাকিটা গল্পের সাথে থাকলেই জেনে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসলাম। ঠিক সময় মতো অফিসে চলে এসেছি। তারপর আমি অফিসের ভেতরে গেলাম। আমি অফিসে যেতেই ম্যানেজার এসে আমার জায়গা দেখিয়ে দিল। আমি কি আমার জায়গা মতো বসলাম। একটু পর পিয়ন এসে বলল, স্যার আপনাকে বস ডাকছে। আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। ঠিক আছে স্যার। তারপর পিয়ন চলে গেল। একটু পর আমি বসের রুমে গেলাম। গিয়ে বললাম, স্যার আসবো? আসো বাবা ফারহান, বসো। স্যার আমাকে ডেকেছেন? আর তুমি আমাকে স্যার বলছো কেন বাবা? আমাকে তুমি আঙ্কেল বলবে। ঠিক আছে আঙ্কেল। তা কেমন লাগছে বাবা আমার এই অফিস? ভালো আঙ্কেল। তোমার কাজ বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? না আঙ্কেল, আমার কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে কিন্তু আমাকে বলবে বাবা। ঠিক আছে আঙ্কেল। আর কিছু বলবেন? না, এখন এসো। আচ্ছা আঙ্কেল। তারপর আমি চলে আসলাম নিজের জায়গাতে, কাজ করতে লাগলাম। সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করে চলে আসলাম আমার রুমে এসে একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও আম্মুটাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। তারপর আবারও কাজ করতে থাকলাম। কাজ শেষ করে আবারও বাসায় চলে আসলাম। এভাবেই চলছিল আমার দিন। এই কয়েকদিনের মধ্যে এই অফিসের সকলের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বিশেষ করে আঙ্কেলের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আঙ্কেল আমাকে তার নিজের ছেলের মতোই ভালোবাসে আর বিশ্বাসও করে। এভাবে অফিসে কাজ করতে করতে চলে গেল প্রায় 1 বছর। বাসায় আসতে আব্বু আমাকে ডাক দিল। আমি আব্বুর কাছে গেলাম। গিয়ে বললাম, আব্বু কিছু বলবে? বলো, কি বলবে? কি করে যে তোকে বলি বাবা। আরে আব্বু এত কিছু ভেবো না তো, কি বলবে বলে ফেলো। আচ্ছা ফারহান, আমি আর তোর মা যদি একটা কথা রাখতে বলি, তুই কি রাখবি? তোমাদের কথা আমি জীবন দিয়ে হলেও রাখবো। তুমি বলো আমাকে তোমার কি কথা রাখতে হবে। আমি আর তোমার আম্মু চাই তুমি তোমার জুয়েল আঙ্কেলের মেয়েকে বিয়ে করো। জুয়েল আঙ্কেল হলো আমাদের অফিসের বস। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। আমাকে চুপ থাকতে দেখে আম্মু বলল, কি হলো ফারহান, কিছু বলছো না কেন? তুমি কি এই বিয়ে করতে পারবে? আর না করতে পারলেও আমাকে বলো বাবা। জুয়েল আঙ্কেল কি আমার কাছে তার মেয়েকে বিয়ে দেবে? আমি তার অফিসের সামান্য কর্মচারী, আর তারা হলো কত ধনী লোক। তোমার জুয়েল আঙ্কেল নিজে তার মেয়ের বিয়ে তোমার সাথে দিতে চাই। এখন তোমার মতামত কি বাবা? তুমি কি বিয়ে করতে রাজি? তোমরা কি চাও সেটা বলো। আমরা চাই তুমি তোমার জুয়েল আঙ্কেলের মেয়েকে বিয়ে করো। তাহলে আমি রাজি। এই দেখো, এইটা তোমার জুয়েল আঙ্কেলের মেয়ে। একটা ছবি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ছবি দেখতে হবে না, তোমাদের পছন্দ হলেই চলবে। তারপর আমি সেখান থেকে নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে বসে আছি আর ভাবছি, আর কিছুদিন পর থেকে আমার স্বাধীনভাবে চলাচল বন্ধ হয়ে যাবে। আমার জীবনে একজন নতুন মানুষ আসবে। না জানি সে কেমন হবে। সে কি আমার সাথে মানিয়ে নিয়ে চলতে পারবে? আমার বাবা মাকে সে কি নিজের বাবা মা ভেবে যত্ন করবে? এইগুলো চিন্তা করছি আর মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নেমে নিজের রুমে চলে আসি আর এসে ঘুমিয়ে যাই। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙে। আম্মু তাড়াতাড়ি আমাকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলল। আব্বু নাকি আমাকে ডাকছে। আমি তাড়াতাড়ি নিচে চলে যাই। নিচে আসার পরে দেখলাম আব্বু খাবার টেবিলে বসে আছে। আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু তুমি নাকি আমাকে ডেকেছো? কেন আব্বু, কিছু বলবে? আমি আর তোমার আঙ্কেল মিলে ঠিক করেছি সামনের শুক্রবার
তোমার আর তোমার আঙ্কেলের মেয়ের সোহানার বিয়ে দিব। এত তাড়াতাড়ি কেন আব্বু? তোমার আঙ্কেল নাকি পরের সপ্তাহে বিদেশ চলে যাবেন, তাই বিয়েটা এত তাড়াতাড়ি দিতে বলল। আর তোমাকে এই কয়দিন অফিসে যেতে মানা করেছে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি খাওয়া দাওয়া করে বন্ধুদের কাছে আসলাম। এসে দেখি সবাই বসে আছে, তাই সবাইকে দাওয়াত দিয়ে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমার বিয়ের দিনও চলে আসলো। কাল আমার বিয়ে, তাই আমি রাতে বন্ধুদের সাথে কথা বলে সোজা বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি অনেক মেহমান এসছে। তারপর আমি খাওয়া দাওয়া করে রুমে এসে বসে রইলাম। দুপুরে আব্বু আমার রুমে আসলো এবং বিয়ের পাঞ্জাবি দিয়ে গেল এবং তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বলল। কিছুক্ষণ পরে আমি রেডি হয়ে নিচে গেলাম। তারপর সবার সাথে আঙ্কেলের বাসার দিকে রওনা দিলাম। প্রায় 40 মিনিট পরে আঙ্কেলদের বাসায় পৌঁছে গেলাম। এখন আমি একা একা বসে আছি, আর আমার সব হারামি বন্ধুগুলো চলে গেছে মেয়ে পটাতে। অনেকক্ষণ পরে কাজে এসে আমার বিয়ে পড়িয়ে গেল। এখন আমাদের বউ নিয়ে বাসায় ফেরার পালা। বউয়ের নাম হচ্ছে সোহানা। সোহানাকে বিদায় দেওয়ার সময় আঙ্কেল অনেক কান্না করছিল, আর সোহানা অনেক কান্না করছিল। তারপর সোহানাকে নিয়ে আমি গাড়িতে এসে বসলাম। বাসায় ফেরার পথে সোহানা আর আমার মধ্যে কোনো কথাই হয়নি। আমাদের বাসায় এসে পড়েছি। বাসায় আসার পর সোহানাকে আমার রুমে নিয়ে যাওয়া হলো, আর আমি চলে গেলাম ছাদে, মানে বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে কথা বলতে বলতে প্রায় 12টা বেজে গেল। একটু পর আব্বু কল দিল, আর আমি কল ধরতেই, কোথায় তুমি? এই তো আব্বু, ছাদে। তাড়াতাড়ি নিজের রুমে যাও। তারপর আমি আমার রুমের দরজার সামনে চলে আসলাম, কিন্তু ভিতরে যেতে অনেক ভয় করছে। অবশেষে সব ভয় কাটিয়ে নিজের রুমে প্রবেশ করলাম। বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে বলল, দেখুন, আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না, আর আমি আপনাকে স্বামীর অধিকারও দিতে পারবো না। সোহানার মুখে এমন কথা শুনে আমি পুরাই হতবাক হয়ে গেলাম। তারপর নিজেকে একটু স্বাভাবিক করে বললাম, আমাকে আপনি কিসের জন্য স্বামী হিসেবে মানতে পারবেন না, সেই কারণটা কি জানতে পারি? আসলে আমি নীল নামের একটা ছেলেকে অনেক ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে কেন করলেন? বাবার ভয়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমাকে বিয়ে না করে ছেলেটির সাথে পালিয়ে যেতেন। আসলে তার বাবার ব্যবসার জন্য নীল এখন দেশের বাইরে আছে, তাই পালিয়ে যেতে পারিনি। আর বাবার কাছে শুনেছি আপনি অনেক ভালো, তাই ভাবলাম আপনাকে বোঝালে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, তাই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আপনি কি আপনারা নীলয় সম্পর্কের কথা আঙ্কেলকে বলেছেন? না। না বলে কেন আমাকে বিয়ে করলেন? জানেন, আপনারা আর আমার আব্বু সেই ছোটবেলা থেকে বন্ধু। এখন যদি তারা এইসব জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? সোহানা কিছু না বলে কান্না করে দিল আর বলল, আমি এত কিছু বুঝি না, আমি শুধু নীলকে চাই। আর যদি আমি নীলকে না পাই তাহলে এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। আপনাকে কিছুই করতে হবে না, আপনি আপনার নীলের কাছে যেতে পারবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন কি শর্ত? আমি নীলের জন্য সব শর্ত মানতে রাজি আছি। শর্তটা হলো, আমাদের মাঝে যে কোনো সম্পর্ক নেই সেটা কাউকে বুঝতে দিতে পারবেন না। যতদিন এই বাড়িতে থাকবেন ততদিন আমার মা বাবাকে আপনার মা বাবা মনে করে সেবা যত্ন করতে হবে। আপনি কি আমার শর্ত মানতে পারবেন? পারবো। আচ্ছা, সে কতদিন পর দেশে আসবে? 7 মাস। ও, এখন ঘুমান তাহলে। আচ্ছা। তারপর আমি বিছানা থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম, আর সোহানা খাটে গিয়ে শুয়ে পড়লো। আমি সোফায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করলাম না, শুধু বের পরে বউয়ের সাথে প্রেম করবো বলে, নিজের সবটুকু দিয়ে বউকে ভালোবাসবো বলে, আর সেই বউকে না আমাকে স্বামী হিসেবে মানে না। হায়রে কপাল! এগুলো ভাবতে ভাবতেই 2 ফোঁটা জল চোখ দিয়ে বের হয়ে গেল। আমি চোখের জলগুলো মুছে ঘুমানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। শুধু বুকের বাঁ পাশে চিনচিন করছে, আর চোখ দিয়ে নোনা পানি পড়ছে। চোখের পানি মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। ফজরের আজানের সময় আমার ঘুমটা ভেঙে গেল। আমি ফ্রেশ হয়ে উজু করে চলে গেলাম নামাজ পড়তে। তারপর মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসলাম বাসাতে। বাসায় আসার পরে চলে আসলাম নিজের রুমে গিয়ে দেখি সোহানা ঘুম থেকে উঠে কার সাথে যেন এসে এসে কথা বলছে। আমি সেদিকে খেয়াল না করে চলে গেলাম ছাদে বসে আছি। এমন সময় সোহানা আমার কাছে আসলো আর আমার পাশে দাঁড়ালো। আমি তাকে দেখে বললাম, কি সোহানা, কিছু বলবেন? কি বলবেন বলেন। আসলে ফারহান, আপনি কিছু মনে করবেন না আমার কথাতে। আরে বলেন তো, আমি কিছু মনে করব না। প্লিজ, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার আর আপনার ডিভোর্সের ব্যবস্থা করুন, প্লিজ। সোহানার মুখে এই কথা শোনার পর আমি অনেক কষ্ট পেলাম। আসলে আমি আমার জন্য কষ্ট পাচ্ছি না, আমি আমার আব্বু আম্মুর কথা ভেবে কষ্ট পাচ্ছি। তারা যদি জানতে পারে যে তার ছেলের বউ বিয়ের একদিন পরেই ডিভোর্স চেয়েছে, তাহলে তারা কষ্ট পাবে। নিজেকে তারা অনেক বড় অপরাধী মনে করবে, কারণ তাদের কারণে আমি এই বিয়েটা করেছি। এগুলো ভাবতেই চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আমি তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললাম। এখন আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না,
কথাটা বলার সাথে সাথেই সোহান আমাকে 2টা থাপড় দিল। আমি গালে হাত দিয়ে বসে পড়লাম। থাপ্পড় 2টা তো জোরে দিয়েছে, যার ফলে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। আমি থাপ্পড়কে বসে আছি, তখনই সে আবার বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়! তুই আমার মুখের উপরে কথা বলিস? তোকে একটা ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে কোনো ছোট লোক কখনো ভালো মানুষ হতে পারে না। আর তুই আজকের পরে আমার ধারে কাছেও আসবি না, আর যত তাড়াতাড়ি পারিস আমাকে ডিভোর্স দিয়ে দিবি, কথাটা যেন মনে থাকে। এই কথাগুলো বলে সোহানা চলে গেল। আর আমি সেখানে বসে রইলাম আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার ঘটনাগুলো ভাবতে থাকলাম। সোহানার কথাগুলো ভাবতেই চোখ দিয়ে পানি চলে আসলো। অনেকক্ষণ ছাদের এক কোণায় বসে কান্না করলাম। তারপর নিজের রুমে চলে গেলাম। তারপর নিজের রুমে এসেই চলে গেলাম ওয়াশরুমে। অনেকক্ষণ ওয়াশরুমের ভিতরে গিয়ে কান্না করলাম। তারপর চোখ মুছে পানি দিয়ে বাইরে চলে আসলাম। এসে সোফাতে বসে আছি, তখনই আম্মু আসলো খাবার খোঁজানো ডাকতে। আমি আম্মুকে বললাম আসছি। তারপর আম্মু চলে গেল। বারান্দাতে সোহানা কার সাথে যেন হেসে হেসে কথা বলছিল। আমি গিয়ে তাকে ডাক দিলাম, সোহানা, আম্মু আপনাকে আর আমাকে খাবার খোঁজানো নিচে ডাকছে। তুই যা, আমি পরে খাবো। দুজনকে একসাথে যেতে বলেছে। আমি এখন নীলের সাথে কথা বলতেছি, এখন যেতে পারবো না, তুই যা। পরে কথা বলেন, এখন চলেন। তোকে যেতে বলছি না? আমাকে এত ডাকতেছিস কেন? দেখছিস না আমি নীলের সাথে কথা বলতেছি? আমি গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। কি রে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, আমি নীলের সাথে কথা বলে একটু পরে আসছি। তারপর আমি কিছু না বলে মাথা নিচু করে চলে আসলাম। নিচে আসতে আম্মু বলল, কি রে ফারহান, বৌমা কোথায়? আসলে আম্মু, সোহানা নাকি শরীরটা ভালো লাগছে না, তাই শুয়ে আছে। আর আমাকে বলেছে খেয়ে যেন নেই, আর ওর জন্য খাবার নিয়ে যাই। মিথ্যা কথা বললাম, কারণ সত্যিটা বললাম মনে কষ্ট পাবে। ও, তারপর আমি খাবার খেতে থাকলাম। খাওয়া দাওয়া শেষ করে সোহানার জন্য খাবার নিয়ে রুমে আসলাম। এসে দেখি সে এখনও নীলের সাথে ফোনে কথা বলছে। আমি সোহানার কাছে গিয়ে বললাম, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, এগুলো খেয়ে নিন। সোহানা আমার কথা শুনে পেছনে ঘুরে তাকালো। তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। তখন সে ফোনটা কেটে দিয়ে খাবার খাওয়ার জন্য চলে গেল। আর আমি চলে গেলাম ছাদে। ছাদে বসে থাকতে থাকতে প্রায় 12টা বেজে গেল। আমি এখনও ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে পায়ের শব্দের আওয়াজে পিছনে তাকালাম। তাকে দেখি সোহানা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু বলবেন? শোন, আমার বাসা থেকে মানুষ এসেছে, আমাকে আর তোকে নিতে চায়, তোকে আম্মু নিচে ডাকছে। ও আচ্ছা, আপনি যান, আমি আসছি। তারপর সোহানা চলে গেল। একটু পর আমি নিচে চলে আসলাম। নিচে আসতেই আম্মু বলল, ফারহান, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন আম্মু, কোথায় যাব? সোহানাদের বাড়ি থেকে লোক এসেছে তোমাকে আর সোহানাকে নিতে। আমি না গেলে হয় না? এটা বিয়ের নিয়ম। বিয়ের পরের দিন বউয়ের সাথে বউয়ের বাপের বাড়ি যেতে হয়, তাই তুমি আর কোনো কথা না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো। আমি আর কিছু বললাম না। জানি এখন আম্মুকে বললেও লাভ হবে না, সেই যেতেই হবে। তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম নিচের রুমে। এসে গোসল করে নীল কালার পাঞ্জাবি পরলাম। তারপর রেডি হয়ে নিচে আসলাম। নিচে এসে বসে আছি, কিন্তু সোহানার আসার কোনো নামগন্ধই নেই। প্রায় 1 ঘন্টা পরে দেখলাম সোহানা আসছে। সোহানাকে দেখতেই পুরো একটা নীল পরীর মতো লাগছে। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল, চুলের খোপাতে একটা লাল গোলাপ ফুল। এক কথায় বলতে গেলে পুরো একটা পরী। আমি সোহানার দিকে একধানে তাকিয়ে আছি। হঠাৎ সোহানার বলা কথাগুলো মনে পড়তেই চোখ নামিয়ে নিলাম, আর মনটাও খারাপ হয়ে গেল। তারপর সোহানার বাড়ির লোকের সাথে সোহানাদের বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর সোহানাই আমাকে রেখে বাড়ির ভিতরে চলে গেল। আর তার বাড়ির সকলে আমাকে বরণ করে সব নিয়মকানুন শেষ করে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সোহানার কিছু কাজ এনে আমাকে একটা রুমে নিয়ে গেল এবং আমাকে সেখানে বসিয়ে রেখে সবাই চলে গেল। আমি রুমটা দেখে বুঝতে পারলাম এটা সোহানার রুম। আমি চুপ করে এই সোফায় বসে আছি। এমন সময় আঙ্কেল আসলো রুমে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো। তোমার আব্বু আম্মু কেমন আছে বাবা? তারা ভালো আছেন। যে জন্য এসেছি তুমি আর সোহানা তাড়াতাড়ি নিচে খেতে এসো বাবা। আচ্ছা আঙ্কেল, আমি সোহানাকে নিয়ে আসছি, আপনি যান। তারপর আঙ্কেল নিচে চলে গেল। একটু পর সোহানা বারান্দা থেকে আসলো। আঙ্কেল খাবার খাওয়ার জন্য নিচে ডেকেছেন। চল। তারপর নিচে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। অনেক রকমের খাবার দিয়ে টেবিলটা সাজিয়েছে, আর অনেক দামি দামি খাবার রান্না করেছে, যা আমি জীবনেও চোখে দেখিনি। সবাই অনেক জোরাজোরি করে খাবার খাওয়ালো। খাবার টেবিলে সোহানার সাথে কোনো কথাই হলো না। তারপর আমিও খেয়ে রুমে চলে আসলাম। একটু পর সোহানাও আসলো। এসেই শুরু হয়ে গেল নীলের সাথে কথা বলা। অনেকক্ষণ কথা বলে সোহানা আমার কাছে আসলো। সোহানা আমার কাছে এসে বলল, ওই শোন, জি বলেন। কালকে বিকেলে তোদের বাসায় যাওয়ার সময় একটা জায়গায় যাব। কোথায় যাবেন? উকিলের কাছে। উকিলের কাছে যাবেন কেন?
তোর আর আমার ডিভোর্সের জন্য। আমি কিছু না বলে শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে দিলাম। তারপর সোহানা আবারও চলে গেল নিলয়ের সাথে কথা বলতে, আর আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি আকাশে আজকে চাঁদ উঠেছে। আমি ছাদের এক কোণা দিকে আকাশের দিকে তাকিয়ে রইলাম। আজকে আকাশ অনেক তারা উঠেছে, আর হাজার তারার মাঝে চাঁদ পুরো আকাশটাকে আলো দিয়ে আলোকিত করে রেখেছে। আমি আকাশের দিকে তাকিয়ে সোহানার বলা কথাগুলো ভাবতে লাগলাম। ভাবতেছি, আমি কি এতটাই খারাপ যে আমাকে স্বামী হিসেবে মানা যায় না? জীবনে কখনো কারোর সাথে প্রেম করলাম না, শুধু বিয়ের পর নিজের বউকে সবটা দিয়ে ভালোবাসবো বলে, আর সেই বউ আমাকে স্বামী হিসেবে মানতেই পারছে না। আমার কথা না হয় বাদ দিলাম, যদি আমার আব্বু আম্মু জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে তার ছেলেকে স্বামী হিসেবে মানে না, তখন তো তারা অনেক কষ্ট পাবে। আমার থেকে অনেক বেশি কষ্ট পাবে তারা। আমি ছেলে হয়ে কিভাবে মাকে কষ্ট দেব? না, যে করেই হোক সোহানার মনে আমার প্রতি ভালোবাসা জন্মাতেই হবে। আমাকে তার মন জয় করতেই হবে। শত অপমানের পরেও তার সাথে থাকতেই হবে। আকাশের দিকে তাকিয়ে আছি, আর এগুলো মনে মনে ভাবছি। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ পেলাম, তাই আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললাম। তারপর আমি পিছনে তাকিয়ে দেখি সোহানায় আসছে। এসে আমাকে বলল, কিরে এত রাতে তুই এখানে কি করিস? এই তো রাতের আকাশটা দেখতেছিলাম। চল নিচে চল। আমি আর কিছু না বলেই নিচে রুমে এসে পড়লাম। তারপর বললাম, আপনার রুমে তো কোনো চাদর নেই, আমি কিভাবে ঘুমাবো? আজকে চাদর ছাড়াই ঘুমা। এই শীতের মধ্যে কিভাবে চাদর ছাড়া ঘুমাবো? কিচ্ছু করার নেই, চাদর ছাড়াই আজকে তোকে ঘুমাতে হবে। আমি কিছু না বলে সবাইকে শুয়ে পড়লাম। সোহানাও খাটে গিয়ে শুয়ে পড়লো। একটু পর সোহানা ঘুমিয়ে পড়লো, আর আমি সোহানার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইলাম। সোহানা এমনিতে অনেক সুন্দর। জানালা খোলা থাকার কারণে চাঁদের আলোয় সোজা এসে সোহানার মুখে পড়ছে, আর সোহানার সৌন্দর্যটা দ্বিগুণ করে দিচ্ছে। ঘুমন্ত অবস্থায় সোহানাকে পরে একটা নিষ্পাপ শিশুর মতো লাগছে। আমি এই প্রথম কারো ওপর ক্রাশ খেলাম, আর এই প্রথম কারো প্রেমে পড়লাম। সোহানার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছি মনেই নেই। ফজরের সময় আজানের মধুর সুরে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি সোহানা একটা পিচ্চি বাবুর মতো ঘুমিয়ে আছে। আমি কিছুক্ষণ সময় সোহানার দিকে তাকিয়ে থেকে উজু করে চলে আসলাম মসজিদে নামাজ পড়তে। তারপর নামাজটা পড়ে বাইরে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম সোহানাদের বাড়িতে। তারপর চলে আসলাম সোহানার রুমে এসে দেখি সোহানা এখনও ঘুমিয়ে আছে। আমি তাকে ডাক না দিয়েই চলে আসলাম ছাদে। অনেকক্ষণ ছাদে থাকার পর চলে আসলাম আবারও রুমে আসতে মনটা খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার কারণ হলো এসে দেখি সোহানা নিলয়ের সাথে হেসে হেসে কথা বলছে। আমি আর কিছু বললাম না, কারণ এখন কিছু বলতে গেলেই থাপ্পড় খেতে হবে। তাই চুপ করে সোফাতে বসে রইলাম। একটু পর আঙ্কেল আমাকে সোহানাকে ডাকতে এলো নাস্তা করার জন্য। সোহানা নীলের সাথে কথা বলে শেষ করে আমাকে নিয়ে নিচে খাবার টেবিলে চলে আসলো। তারপর সবাই একসাথে নাস্তা করতে থাকলাম। নাস্তা প্রায় শেষ, তখন আঙ্কেল বলল, বাবা ফারহান আর মা সোহানা, তোমরা হয়তো জানো আমি সামনের শনিবার দেশের বাইরে যাব। আমরা দুজনে একসাথে বললাম, জি জানি। আমি চাই অফিসের দায়িত্ব তোমাদের দুজন থেকে একজনকে দিতে। তোমরা কে নিতে চাও? আঙ্কেল অফিসের দায়িত্বটা সোহানাকে দেন, আমার অফিসের দায়িত্ব চাই না। আচ্ছা, তাহলে অফিসের বস হিসাবে সোহানাই থাকবে, আর তুমি সোহানাকে সাহায্য করো বাবা। আচ্ছা, আমি সোহানাকে সাহায্য করব, আপনি চিন্তা করবেন না আঙ্কেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। দেখতে দেখতে দুপুর করিয়ে বিকেল হয়ে গেল। এখন সোহানার আমি উকিলের কাছে। আমার খুব ভয় হচ্ছে, যদি আজকে সোহানার আমার ডিভোর্স হয়ে যায় তাহলে আমি বাবা মাকে কী জবাব দেব, এগুলো ভেবে অনেক ভয় করছে। অনেকক্ষণ পর উকিল সাহেব আসলেন। আসার পর সোহানা বলল, উকিল সাহেব, আমি তো আপনাকে ফোনে সব বললামই, এখন তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করেন। আমি এই ছোট লোকের বাচ্চাকে এখনই ডিভোর্স দিয়ে দিতে চাই। সরি মামুনি, আজকের মধ্যে কোনোভাবেই ডিভোর্স দেওয়া সম্ভব না। তোমাদের দুজনকে একসাথে 6 মাস থাকতে হবে, আর 6 মাস পরে যদি তোমরা চাও তাহলে তোমাদের দুজনের ডিভোর্স হবে। এখন হবে না কেন উকিল সাহেব? এটা সরকারি নিয়ম মামুনি। তারপর আমি আর সোহানা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতে আসতে প্রায় রাত হয়ে গেল। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আমি আর সোহানা রুমে চলে আসলাম। রুমে আসতে সোহানা বলল, আমি তোর মতো ছোট লোকের সাথে এই 6 মাস থাকতে পারবো না। এখন যে কিছু করার নেই, আপনাকে এই 6 মাস আমার সাথে থাকতেই হবে। কথা দিচ্ছি, আপনার অনুমতি ছাড়া আমি আপনার কাছে স্বামীর অধিকার চাইব না। আর আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনার কি সেই সত্যটা মনে আছে? আছে। তারপর আমি ফ্রেশ হতে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে এসে বসে আছি ছাদের এক কোণেতে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। এমন সময় মনে হলো কি একজন ছাদে এসছে, তাই আমি আবারও পিছনে তাকালাম। তাকে দেখি আম্মু ছাদে এসছে। আম্মু, তুমি এত রাতে ছাদে এসছো কেন? এমনি। তুই এত রাতে ছাদে কি করিস? বৌমাকে ঘরে একা রেখে তুই ছাদে এসেছিস কেন? অনেকদিন হলো রাতের বেলায় আকাশটা দেখি না,
তাই ছাদে আসলাম। আর সোহানাকে বলেছিলাম আসতে, কিন্তু সোহানা আসেনি। ওর নাকি শরীরটা একটু খারাপ লাগছে, তাই বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, অনেকক্ষণ ছাদে থাকছো, এখন নিজের রুমে চলে যাও। তারপর আমি আর কিছু না বলে চলে আসলাম রুমে। রুমে এসে প্রতিদিনের মতো আজকেও দেখতেছি সোহানা নীলের সাথে কথা বলতেছে। আমি আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। প্রায় 1.5 ঘন্টা পর সোহানা বারান্দা থেকে রুমে এসে খাটে শুয়ে পড়লো এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। আমি সোহানার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেও ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। ফজরের সময় আজানের ধ্বনি এসে আমার কানে পৌঁছাতেই ঘুমটা ভেঙে যায়। তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম বাসায়। এসে দেখি আম্মু নামাজ পড়ে রান্নাঘরে যাচ্ছে। আমাকে দেখে আম্মু বলল, কিরে, তুই এত সকালে কোথা থেকে আসলি? নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু। ও ভালো, আমার বৌমাটা দেখা যায় আমার ছেলেটাকে ভালো পথে নিয়ে এসেছে। আমি একটা মুচকি হাসিতে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি মহারানী এখনো ঘুমাচ্ছে। আমি সোহানাকে ডাক দিতে থাকলাম, সোহানা, এই সোহানা, শুনছেন? সোহানা কোনো সারা শব্দ করছে না। আমি সোহানাকে একটু ধাক্কা দিয়ে ডাকলাম, সোহানা, এই সোহানা ওঠেন, আজকে তো অফিস আছে, তাড়াতাড়ি ওঠেন। সোহানা জেগে গেল। আমি যে তার শরীরে স্পর্শ করেছি তার জন্য সে ঠাস ঠাস করে আমাকে 4টা থাপ্পড় দিল আর বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? এই, তুই আমাকে কথা দিয়েছিস, আসলে তোর মতো ছোট লোককে আমি কেন যে বিয়ে করতে গেলাম? তোরা বড় লোক মানুষ দেখলেই সুযোগ নেওয়ার চেষ্টা করিস। আর অনেক কিছুই বলল। তারপর ফ্রেশ হতে চলে গেল। আর আমি সেখানে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আর আমার ঠোঁট কেটে রক্ত পড়তে থাকলো আর চোখ দিয়ে 2 ফোঁটা নুন জল করিয়ে নিচে পড়লো। আমি তৈরি হয়ে না খেয়ে অফিসে চলে আসলাম। না খাওয়ার কারণ হলো, যদি আমি খাবার খেতে টেবিলে যেতাম তখন আম্মু আর আব্বু আমার ঠোঁট কেটে গেছে দেখে ফেলতো, আর আম্মু বুঝে ফেলতো যে সোহান আমাকে থাপ্পড় দিয়েছে। তাই না খেয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের জায়গাতে বসে কাজ করছি। এমন সময় আঙ্কেল আর সোহানা অফিসে প্রবেশ করলো। একটু পর সবাইকে একটা রুমে ডাকা হলো। আমরা সবাই সে রুমে গেলাম। তারপর আঙ্কেল বলল, আজকের পর থেকে আমি আর অফিসে আসবো না। আমার জায়গাতে আমার মেয়ে বসবে এবং এই অফিস দেখাশোনা করবে। আশা করি আপনারা সকলেই আমার মেয়েকে সকল কাজে সাহায্য করবেন। তারপর আঙ্কেল চলে গেলেন বাসায়। আর সবাই সবার জায়গাতে চলে গেল। আমি আমার জায়গাতে এসে কাজ করতে থাকলাম। এমন সময় পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাম ডাকতেছে। তারপর আমি বসের রুমের সামনে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসেন। ম্যাম আপনি আমাকে ডেকেছেন? এখানে এই ফাইলগুলো আছে, আজকের মধ্যে কমপ্লিট করে জমা দিবেন। অনেকগুলো ফাইল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম আজকের মধ্যে এতগুলো ফাইল কমপ্লিট তো করা সম্ভব না। সম্ভব না কেন? আজকের মধ্যে বলেছি তো, আজকের মধ্যে এই ফাইলগুলো কমপ্লিট করে দিবেন। যতক্ষণ ফাইল কমপ্লিট না হয় ততক্ষণ আপনার ছুটি নাই। আমি আর কিছু বললাম না। ফাইলগুলো নিয়ে চলে আসলাম নিজের জায়গায়। তারপর কাজ করতে থাকলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। সবাই দুপুরের খাবার খাওয়ার জন্য গেল, কিন্তু আমি গেলাম না। কাজ করতেই থাকলাম। কাজ শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। সবাই চলে গেছে, শুধু আমি, পিয়ন আর সোহানা ছাড়া। আমি ফাইলগুলো জমা দিয়ে যখন আসতে যাব তখন পিয়ন বলল, স্যার, আপনাকে একটু ম্যাডাম ডেকেছে। আমি তাড়াতাড়ি ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসেন। জি ম্যাডাম বলুন, কেন ডেকেছেন? ফাইলগুলো কমপ্লিট হয়েছে? ভালো, এখন এই ফাইলগুলো দেখছেন, এগুলো নিয়ে যান, কালকের মধ্যে কমপ্লিট করে দিবেন। আমি কিছু বললাম না। ফাইলগুলো নিয়ে অফিস থেকে চলে আসলাম। এসে রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম সোহানা গাড়ি নিয়ে বাইর হচ্ছে। আমি ভাবতেছিলাম আমাকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু সোহানা আমাকে তার সাথে বাসায় নিয়ে গেল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা আসলো, সেটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম ছাদে। অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে চলে আসলাম রুমে। এসে দেখি সোহানা নীলের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে বারান্দাতে। আমি সেদিকে খেয়াল না করে ফাইলগুলো নিয়ে বসলাম। একটু পর সোহানা এসেই শুয়ে পড়লো। আমি ফাইলগুলো কমপ্লিট করতে থাকলাম। ফাইল দেখতে দেখতে প্রায় রাত 2টা বেজে গেল। একটু পর সবগুলো ফাইল কমপ্লিট করা হলো। আমি আর ঘুমালাম না, চলে গেলাম ছাদে। 1 কাপ কফি নিয়ে ছাদের এক কোণে বসে কফি খাচ্ছি আর আকাশের 4টার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, আজকে যদি সোহানা আমাকে স্বামী হিসেবে মানতো তাহলে এখন সোহানার কোলে মাথা দিয়ে আকাশের 4টা দেখা হতো। আমার সাথে কেন এমন হলো? কি দোষ করেছিলাম আমি? কারো তো কোনো ক্ষতি কখনো করিনি, তাহলে কেন আমার সাথে এমন হলো? আমি কি এতটা খারাপ যে আমাকে স্বামী হিসেবে মানা যায় না? সোহানা আমার সাথে কেন এমন করে? আমি তো তার কাছ থেকে স্বামীর অধিকারই চাইনি, তাহলে কেন এমন করে? এগুলো ভাবছি, চোখ দিয়ে পানি পড়ছে। আরও অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ছাদে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালবেলা আশেপাশের পাখির আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি চারপাশে তাকিয়ে দেখি আমি ছাদের একটা কোণায় ঘুমিয়েছিলাম।
তারপর আমি নিচে চলে আসি। এসে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য রেডি হলাম। তারপর ফাইলগুলো নিয়ে চলে আসলাম অফিসে। অফিসে এসে দেখি 10 মিনিট লেট হয়ে গেছে। আমি আমার জায়গাতে বসতেই পিয়ন বলল সোহানা নাকি আমাকে ডেকেছে। আমি ফাইলগুলো নিয়ে সোহানার রুমে গিয়ে বললাম, ম্যাডাম আসবো? আসেন, বসেন। ম্যাডাম ডেকেছেন আমাকে? অফিসে লেট করে আসলেন কেন? আসলে ম্যাডাম কালকে রাতে ফাইলগুলো দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়, তাই আসলে একটু লেট হয়ে যায়। ফাইলগুলো দেখি। আমি ফাইলগুলো সোহানার কাছে দিলাম। সোহানের ফাইলগুলো দেখার পর আমার মুখের মধ্যে ছুঁড়ে মারল আর বলল, কি দেখেছেন ফাইলের মধ্যে? এত ভুল কেন? ম্যাডাম আপনার মনে হয় একটু ভুল হয়েছে, একটু ভালো করে দেখুন। তো সাহস কি করে হয় অফিসের সামান্য একটা কর্মচারী হয়ে আমার মুখের উপরে কথা বলিস? সরি ম্যাডাম, আর হবে না। তারপর ফাইলগুলো নিয়ে সেখান থেকে নিজের জায়গাতে চলে আসলাম। এসে মাথাটা টেবিলে দিয়ে অনেকক্ষণ কান্না করলাম। তারপর আবারও ফাইলগুলো দেখতে লাগলাম। ফাইলগুলো দেখার সময় দেখলাম সামান্য কিছু ভুল আছে, যা না ধরলেও চলে। আর এই সামান্য ভুলের জন্যে সোহান আমাকে এমনভাবে মারলো, ভাবতে চোখ দিয়ে পানি চলে আসলো। তারপর চোখের পানি মুছে পিএনকে দিয়ে ফাইলগুলো সোহানার রুমে পাঠিয়ে দিলাম। তারপর কাজ করতে থাকলাম। শরীরটা ভালো লাগছে না বলে দুপুরে সোহানার রুমে গিয়ে বললাম, ম্যাডাম আসতে পারি? জি আসুন। আমি ভেতরে যাওয়ার পর বলল, কিছু বলবেন? ম্যাডাম আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমাকে কি আজকের জন্য ছুটি দেওয়া যাবে? সকালবেলা এমনিতেই আসছেন লেট করে, এখন আবার ছুটি চাচ্ছেন? অফিস থেকে কি পেয়েছেন? কোনো ছুটি নেই, যান গিয়ে কাজ করুন। আমি আর কিছু বললাম না, চলে আসলাম নিজের জায়গাতে। এসে ভালো লাগতেছে না বলে মাথা নিচু করে বসে আছি। এমন সময় কে যেন বলল, অফিসে আসছেন কি ঘুমানোর জন্য? আমি এমন কথা শুনে মাথাটা উঠিয়ে সামনে তাকিয়ে দেখি সোহানা দাঁড়িয়ে আছে। আমি সোহানাকে দেখে মাথাটা নিচু করে দাঁড়িয়ে গেলাম। আর সোহানা বলল, আপনাকে কি অফিস থেকে বেতন দেওয়া হয় অফিসে এসে ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য? সরি ম্যাডাম, আর হবে না। আর যদি এমন হয় তাহলে আমি আপনাকে চাকরি থেকে বাহির করে দিতে বাধ্য হব। সোহানার কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আর সোহানা তো জানে যে আমার শরীর খারাপ, তারপরে এমন করছে কেন? অনেক চেষ্টা করলাম কাজে মন দেওয়ার জন্য, কিন্তু কাজে মন দিতে পারলাম না। দেখতে দেখতে অফিস ছুটি হয়ে গেল। আমি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম এবং একটু পরে ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আর শরীরে অনেক জ্বর অনুভব করলাম, মাথা অনেক ব্যথা অনুভব করলাম। অনেক কষ্টে একটা পাতলা চাদর দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। অনেক শীত লাগছে, এই পাতলা চাদরটা আমার শরীরকে গরম করতে পারতেছে না। কি করব কিছু বুঝতে পারছি না। অনেক জ্বর চলে এসছে আমার শরীরে, এত জ্বর এসছে যে উঠে দাঁড়ানোর শক্তিটা পাচ্ছি না। অনেক কষ্টে সোহানার দিকে মাথাটা ঘুরিয়ে দেখি সোহানা নীলের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। আমি যেখানে জ্বরে মরে যাচ্ছি সেই দিকে তার কোনো খেয়ালই নেই। আর খেয়াল থাকবে বা কী করে? আমি ওর কে যে আমার দিকে খেয়াল রাখবে? আমি মরে গেলে তো সোহানার পথের কাঁটাটাই সরে যাবে। আমি মরে গেলে তো নীলের সাথেও বিয়ে করে ফেলতে পারবে। সোহানার দিকে তাকিয়ে এগুলো ভাবতে থাকলাম আর আমার জ্বর বাড়তেই থাকলো। আমি জ্বরে কাঁপতে থাকলাম আর সহ্য করতে না পেরে অনেক কষ্টে সোহানাকে ডাক দিলাম। সোহানা আমার কাছে আসলো আর বললাম, সোহানা আমার খুব জ্বর এসছে, তুমি কি আমাকে একটা বাটি দিয়ে একটু পানি এনে দিতে পারবে? সোহানা আমার কথা শুনে ছোট্ট একটা বাটি দিয়ে একটু পানি দিল। তারপর আবারও চলে গেল নীলের সাথে কথা বলতে। আর আমি আমার পকেট থেকে রুমালটা বের করে নিজে নিজে ভিজিয়ে মাথায় দিতে থাকলাম। অনেকক্ষণ দেওয়ার পরে জ্বরটা একটু কমলো, কিন্তু এতে কাঁপুনিটা কমলো না। আমি শীতে কাঁপতেছি আর সোহানা নীলের সাথে কথা বলছে। আমার এইটা দেখে অনেক কষ্ট হলো। আর যদি সোহানা আমাকে স্বামী হিসেবে মানত তাহলে হয়তো শীতের মধ্যে এত কষ্ট আমাকে করতে হতো না। যদি সে আমার স্ত্রী হতো তাহলে এখন আমার সেবা করতো, পরপুরের সাথে ফোনে কথা বলতো না। আজ গরিব বলে সোহান আমাকে স্বামী হিসেবে মানতে পারছে না। যদি বড়লোক হতাম তাহলে কি সোহান আমাকে স্বামী হিসেবে না মেনে পারতো? কখনোই পারতো না। আজকে গরিব বলেই সোহানের কাছে আমার কোনো দাম নেই। যদি বড়লোক হতাম তাহলে সে আমাকে দাম দিত, আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করত। আমি তো আর বড়লোক না, তাই সোহান আমাকে স্বামী হিসেবে মানতে পারে না, আমার কথাগুলো পালনও করে না। আচ্ছা আমি কি ইচ্ছে করে গরিব হয়ে জন্মেছি? আচ্ছা গরিব বলে কি আমি মানুষ না? সোহানার শরীরে যে রক্ত বইছে সেই রক্ত তো আমার শরীরে বইছে। তাহলে সোহানা এত অহংকারী কেন? কেন গরিবদের মানুষ বলে মনে করে না? কেন আমাদের মতো গরিবদের মন নিয়ে খেলা করে? আচ্ছা মন কি শুধু তাদেরই আছে, আমাদের নেই? গরিবদের কি একটু ভালোবাসা যায় না? গরিবের সাথে কি একটু ভালো ব্যবহার করা যায় না? এগুলো ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলেই দেখি আমার শরীরে আগের মতো জ্বর নেই। আগের থেকে জ্বর অনেকটা কমেছে, কমলেও একটু জ্বর শরীরে আছে। তাই ভাবলাম সোহানার কাছ থেকে আজকের জন্য ছুটি নেব। যেইভাবে সেই কাজ। সোহানা বারান্দায় দাঁড়িয়ে কি যেন করছিল। আমি সোহানার কাছে গেলাম আর বললাম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল। আসলে আজকে আমার শরীরটা খারাপ, তাই আপনার কাছ থেকে আজকের জন্য ছুটি যাচ্ছিলাম। সোহানা কিছু সময় কি যেন ভাবলো,
তারপর বলল, আজকে কোনো ছুটি হবে না, আজকে অফিসে অনেক কাজ, তো অফিসে যেতেই হবে। আমি কালকে সব কাজ করে নেব, আজকের জন্য আমাকে ছুটি দিন প্লিজ। আমি যা বলি তাই থাকে, কথা কখনো নড়চড় হয় না, বুঝছেন? আমি মাথাটা নিচু করে রুমের ভেতর চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেলাম নাস্তা করতে চলে গেলাম অফিসে এসে যেই নিজের কেবিনে বসবো, তখনই মনি হলো আমার কলিগের নাম। সে আসলো আমার কাছে আর এসে বলল, ফারহান, তোমাকে আজকে এমন দেখাচ্ছে কেন? কই কেমন দেখাচ্ছে? কেমন জানি অসুস্থ অসুস্থ লাগছে। আরে তেমন কিছু না। তারপর মনির সাথে ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেকক্ষণ এসে কথা বললাম। তারপর মনি তার কেবিনে চলে গেল আর আমি আমার কেবিনে বসে পড়লাম আর কাজ করতে থাকলাম। কাজ করছি, কিন্তু অসুস্থ থাকার কারণে কাজে মন দিতে পারছি না। একটু পরে সোহানার রুম থেকে ডাক আসলো। আমি তার রুমের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আসবো? আসেন। ম্যাডাম আমাকে ডেকেছেন? এই ফাইলটা দুপুরের আগে কমপ্লিট করে দেন, ভালোভাবে করবেন যেন কোনো ভুল না হয়। যদি কোনো ভুল হয় তাহলে আপনার খবর আছে। ম্যাডাম আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না, আপনি এখন আসতে পারেন। আমি চলে আসলাম আমার কেবিনে। এসে মনোযোগ দিয়ে কাজটা করতে থাকলাম। দুপুরে ফাইলটা নিয়ে ম্যাডামের কাছে গেলাম, গিয়ে বললাম, ম্যাডাম আসতে পারি? জি আসুন। তারপর আমি সোহানার দিকে ফাইলটা দিলাম। ম্যাডাম ফাইলটা সম্পূর্ণ কমপ্লিট। দেখি কেমন কমপ্লিট করেছেন। কিছুক্ষণ দেখার পর বলল, ফাইলটাতে নাকি ভুল আছে। আমি তো সোহানার কথা শুনে অবাক আর তার দিকে তাকিয়ে আছি। একটিবার নিজেকে একটু স্বাভাবিক করে বললাম, ম্যাডাম আপনি তো জানেন আমার শরীর ভালো না, আর ফাইলটা দেখার সময় মনে হয় একটু ভুল হয়ে গেছে। আমি তো অসুস্থ, আবার ঠিক করতে গিয়ে যদি ভুল করে ফেলি, তাই বলে কি আপনি ফাইলটা একটু ঠিক করে ফেলুন। তো সাহস কত বড়, তুই আমাকে ফাইল ঠিক করতে বলিস? আমি যদি ফাইল ঠিক করি তাহলে তোর মতো ছোট লোককে কেন রেখেছি আমার অফিসে? কেন তোকে মাস শেষে বেতন দিচ্ছি? যা গিয়ে ফাইল ঠিক কর। সোহানার কথাটা শুনে আমার অনেক রাগ উঠে গেল। মন চাচ্ছিল সোহানাকে ঠাটিয়ে দুইটা চড় মেরে বলি, তোর অফিসের কাজই করব না, কিন্তু কিছু বলতে পারলাম না। যদি কিছু বলি তাহলে আমাকে চাকরি থেকে বাইর করে দেবে, আর চাকরি না করলে যে আমার সংসারে চলবে না, চাকরি না করলে যে মা বাবার মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো না। তাই নিজের রাগটাকে মাটি চাপা দিয়ে মাথাটা নিচু করে ফাইলটা নিয়ে চলে আসলাম নিজের কেবিনে এসে ভালো করে ফাইলটা দেখতে লাগলাম। অনেকক্ষণ দেখার পরে ছোট্ট একটা ভুল পেলাম, যেটা ধরলেও চলে আবার না ধরলেও চলে। এই সামান্য ভুল থাকতেই পারে, তাই বলে এমন করবে? তারপরে ভুলটা ঠিক করে আবারও সোনার রুমে গেলাম। ম্যাডাম আসবো? জি আসেন। এই যে ম্যাডাম ফাইল। এখানে রাখুন আর এই ফাইলগুলো নিয়ে যান, কালকের মধ্যে সব কমপ্লিট করে দিবেন, আর কোনো ভুল যেন না হয়। ম্যাডাম একদিনের মধ্যে এতগুলো ফাইল আমার পক্ষে কমপ্লিট করা সম্ভব না। এই কয়েকটা ফাইল একদিনে কমপ্লিট করতে পারবেন না? তাহলে কিসের জন্য অফিসে আসেন? আবার আব্বু বলতো আপনি নাকি অফিসের সবচেয়ে কাজে ভালো কর্মচারী। আমি কিছু না বলে ফাইলগুলো নিয়ে সোহানার কেবিন থেকে নিজের কেবিনে চলে আসলাম আর ফাইলগুলো কমপ্লিট করতে লাগলাম। ফাইল দেখতে দেখতে প্রায় রাত 9টা বেজে গেল আর মাত্র 3টা ফাইল আছে। সেই 3টা ফাইল নিয়ে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো কিছু পাচ্ছি না, তাই হাঁটা শুরু করে দিলাম। একটু হাঁটার পরে শরীরটা অনেক খারাপ লাগছিল, তাই একটা দোকানে গিয়ে বসলাম। দোকানে বসার কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে দোকানের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছিল, কোথায় জন্য দেখেছি বলে মনে হচ্ছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে এসে ভাবছি, আর মেয়েটা আমার সামনে এসে ডাকছে, তুই ফারহান না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আরে আমি মেঘলা, আমাকে তুই চিনতে পারতেছিস না? ও তুই, সরি রে, তোকে চিনতে পারিনি। আসলে মেঘলা হচ্ছে আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। ইটস ওকে। তা কেমন আছিস? ভালো না রে, তুই? আমি ভালো। আচ্ছা, তুই ভালো না কেন? পরে এক সময় বলবো। তাই এখানে কি করিস, আর দেশে আসছিস কবে? কালকেই দেশে আসছি, আর তোকে দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই তো তোদের বাড়িতে যাইতেছিলাম। ও, আমাকে তোর মনে আছে দেখছি। তোকে ভুলে যাব এটা তুই ভাবলি কি করে? আরে মজা করলাম। তা তোর হাতে এগুলো কিসের ফাইল? আরে বলিস না, এমন একটা অফিসে চাকরি করি যেখানে আমাকে চাকরের মতো খাটায়। দেখ, এখনো 3টা ফাইল দিছে কমপ্লিট করতে, আবার যদি ফাইলের মধ্যে একটু ভুল হয় তাহলে অনেক অপমান সহ্য করতে হয়। তাহলে চাকরিটা ছেড়ে দিচ্ছিস না কেন? চাকরি ছেড়ে দিলে আমি আমার বাবা মায়ের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো না রে, তাই এখনো চাকরিটা করছি, কিন্তু এখন অনেক খারাপ লাগে। তুই কালকেই এই চাকরি ছেড়ে দিবি? চাকরি ছেড়ে দিলে আমার বাবা মা যে না খেয়ে মরে যাবে। কে বলেছে না খেয়ে মরে যাবে? আমি তোকে নতুন চাকরি দিব আমার অফিসে, তাও আবার ম্যানেজার পদে। করুণা করছিস আমার উপর, নাকি দয়া দেখাচ্ছিস? কি বলছিস এসব ফারহান? শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর বিপদের সময় যদি আমি তোকে সাহায্য না করি তাহলে কে করবে? আর তুই এটা কি করুণা বা দয়া কেন ভাবতেছিস?
আমি তোকে আমার অফিসে ম্যানেজার পদটা উপহার হিসেবে দিলাম। চুপ। এখন চল, তোদের বাড়িতে যাব। আঙ্কেল আন্টিকে কতদিন ধরে দেখি না। চল। চল তাহলে এই গরিবের বাড়িতে। তারপর প্রায় রাত 9:30 মেঘলাকে নিয়ে বাড়িতে আসলাম। আমি চলে গেলাম আমার রুমে। এসে দেখি সোহানা ফোনে কথা বলায় ব্যস্ত। আমি কিছু না বলে ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার খাওয়ার জন্য। এসে দেখি মেঘলাকে আম্মু নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর মেঘলা বাচ্চাদের মতো খাচ্ছে। তারপর আমিও খাওয়া দাওয়া করে আসলাম ছাদে। ছাদের এক কোনায় গিয়ে বসে আছি, তখন কেউ আসলো বলে মনে হলো। আমি তাকে দেখি মেঘলা এসেছে ছাদে। মেঘলা ছাদে এসে আমার পাশে বসলো। মনটা খারাপ, তাই আমি মেঘলাকে জিজ্ঞাসা করলাম, কি রে, তোর মনটা খারাপ কেন? জানিস ফারহান, আজকে না তোর মাকে দেখে আমার মায়ের কথা অনেক মনে পড়তেছে। তাহলে আন্টিকে কল দে। একথা বলতে মেঘলা কেঁদে দিল, আর একটু পর বলল, ফারহান, আমার আম্মু আর বেঁচে নাই রে। গত মাসে আম্মু মারা গেছে। কথাটা বলেই মেঘলা কান্না শুরু করে দিল। আর আমি ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। মুখের ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আর মেঘলার কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে আন্টি মারা গেছে। মেঘলার মুখ থেকে আন্টির মৃত্যুর খবরটা জানার পর চোখ দিয়ে এমনিতে পানি পড়ছে, আর ভিতরে অনেক কষ্ট হচ্ছে। তারপর আমি মেঘলাকে নিয়ে ছাদ থেকে নিচে আসলাম। আমি মেঘলাকে ড্রয়িং রুমে দিয়ে চলে আসলাম নিজের রুমে। রুমে এসে দেখি সোহানা ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় সোহানাকে অনেক সুন্দর ও মায়াবী লাগছিল। আমি তার দিকে এক নজরে তাকিয়ে আছি। তারপর আমি ফাইলগুলো কমপ্লিট করে শুয়ে পড়লাম আর ঘুমিয়েও গেলাম। পরদিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা করে ফাইলগুলো নিয়ে চলে আসলাম অফিসে। আমি অফিসে আসার একটু পরে সোহানা আসলো। তারপর ফাইলগুলো নিয়ে তার রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসেন। এই যে ম্যাডাম ফাইলগুলো দেন। তারপর সোহানা ফাইলগুলো দেখতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। আমি মনে মনে বলতেছি, আজকে যদি সোহানা কিছু বলে তাহলে চাকরিটা ছেড়ে দেব। এত অপমান সহ্যই করব না। একটু পর বলল, একটা কাজও কি ঠিক করে করতে পারেন না? কি হয়েছে ম্যাডাম? এই ফাইলটাতে তো ভুল কেন? কাজ করার সময় মন কোথায় থাকে আল্লাহ জানে। কেন আব্বু আপনার মতো একটা ছোট লোকে চাকরি দিয়েছে? অনেক বলেছেন ম্যাডাম, আর না। দেখি ফাইলটা। সোহান আমার দিকে ফাইলটা এগিয়ে দিল। আমি ফাইলটা দেখে বললাম, এই সামান্য ভুলের জন্য আমাকে এত কিছু বললেন, এত অপমান করলেন? আপনি চান আমি যেন আপনার অফিসে চাকরি না করি, তাই তো? তার জন্য এত অপমান করেন, তাই না? এটা আমাকে বললেই পারতেন, আমি চাকরিটা ছেড়ে দিতাম। শুধু শুধু কেন আমাকে এত অপমান করলেন? কেন আমার বাবা মাকে এত গালি দিলেন? আমি আপনার অফিসের কর্মচারী, চাকর না। এই কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। আর কিছুক্ষণ সোহান আমার কথাগুলো একদিন দিয়ে শুনছিল, কিছুই বলছিল না। সোহানা হয়তো অনেক অবাক হয়েছে যে তার মুখের উপর এই কথাগুলো বললাম। আমি সোহানার রুম থেকে বাইরে হয়ে সোজা টেবিলে এসে বসে পড়লাম। এসে নিজের রিজাইন লেটার লিখে তারপর সোহানার রুমে গেলাম। আমি এবার কোনো অনুমতি না নিয়েই সোজা রুমে ঢুকে গেলাম। তারপর সোহানার সামনে রিজাইন লেটারটা দিয়ে বললাম, ম্যাডাম, আজ থেকে আপনার অফিসের চাকরিটা আমি ছেড়ে দিলাম। এই লেটারে সাইন করে দিন। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই মেঘনা এসে দরজা খুলে দিল। আমি আমার রুমে চলে আসলাম। গিয়ে ফ্রেশ হয়ে আবার ছাদে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় মেঘলা এসে আমার পাশে দাঁড়ালো আর বলল, কিরে, তোর কি হয়েছে? সোহানা কি আজকেও তোকে অপমান করেছে? হুম। তোকে না বললাম চাকরিটা ছেড়ে দিতে? চাকরিটা আজকে ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছি। আচ্ছা বল, আমাদের অফিসে জয়েন করছিস কবে? কালকে থেকেই করতে চাই। কাল না, পরশু দিন থেকে করিস। আর এই 2 দিন তোর কাজগুলো আমাকে নিয়ে ঘোরাঘুরি করা। অনেকদিন পর দেশে এসেছি, এখনো ঘোরা হয়নি। বিকেলে তোর সাথে ঘুরতে যাব। আচ্ছা, বিকেলে রেডি হয়ে থাকিস। ঠিক আছে। তারপর দুজনে নিচে চলে আসলাম। এসে আম্মুকে বললাম খাবার দিতে। আম্মু আমাদের দুজনকে খাবার দিল। আমি আর মেঘলা খেয়ে চলে আসলাম আমার রুমে। এসে দুজনে গল্প করতে থাকলাম। মেঘলা একসময় বলল, শুনলাম তুই নাকি বিয়ে করছিস। হুম। তা তোর বউ দেখতে কেমন? দেখতে মাশাআল্লাহ একটা পরীর মতো। কিন্তু কিন্তু কি? কিছু না। আমার কাছে বল, কিন্তু কি? আরে কিছু না। বুঝেছি, আমাকে তুই বন্ধু ভাবিস না। আচ্ছা শোন তাহলে। তারপর আমি মেঘলাকে সব বললাম। যদি মেঘলা কিছু করতে পারে, বল এখন আমি কি করব? এখন একটা কাজ কর, প্রতি রাতে সোহানাকে বলবি, সোহানা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তারপর কি বললো সেটা আপনারা এখন না জানলেও চলবে। গল্পের সাথে থাকলেই সবই জানতে পারবেন। তারপর মেঘলার সাথে অনেক গল্প করলাম। ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর মেঘলা তার রুমে গেল রেডি হতে। একটু পরে মেঘলা রেডি হয়ে আসলো। তারপর আম্মুকে বলে আমি আর মেঘলা ঘুরতে বের হলাম। অনেক ঘোরাঘুরির পর মেঘলাকে নিয়ে আমার একটা চিরচেনা জায়গা নদীর পাড়ে চলে আসলাম। মেঘলার আমি একটা গাছের নিচে গিয়ে বসলাম। দুজনেই চুপচাপ বসে আছি, কারো মুখে কথা নেই। দুজনে নদীর দিকে তাকিয়ে আছি।
একটু পর নীরবতা ভেঙে মেঘলাই বলল, ফারহান যদি সোহানার তার বয়ফ্রেন্ডের কাছে চলে যায় তখন তুই কি করবি? জানি না কি করে বলবো, কিন্তু এতটুকু জানি সোহানাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সোহানাকে তুই অনেক ভালোবাসিস তাই না? নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি এই কয়েকদিনে। এই পৃথিবীটা বড় অদ্ভুত তাই না? কেউ ভালোবাসা পায় না আর কেউ ভালোবাসা পেয়েও যায় না। সোহানা অনেক ভাগ্যবান, সে তোর মতো স্বামী পেয়ে। স্বামী পেয়েছে ঠিকই, কিন্তু সে তো আর আমাকে স্বামী হিসেবে মানে না। একদিন ঠিকই দেখবে, মানবে, দেখে নিস তোর ভালোবাসা সে ঠিকই বুঝবে। তাই যেন হয়। তারপর মেঘলাকে নিয়ে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। সোহানা বাসায় চলে এসছে। মেঘলা আমাকে বলল, আজকে সোহানাকে ভালোবাসি কথাটা রাত্রে বলবি। সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেলাম। আমি সোহানার আগে রুমে চলে এসেছি। একটু পর সোহানাও আসলো। সোহানা আসার পর মেঘলার কথা মতো সোহানাকে বললাম, সোহানা, তোমাকে কিছু বলার ছিল। বল। সোহানা, এই কয়েকদিন আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সোহানা, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কথাটা বলার সাথে সাথে সোহানা আমাকে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় মারল আর বলল, তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আর তুই ভাবলি কি করে তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি ভালোবাসবো? তুই কি ভুলে গেছিস তুই আমার অফিসের সাধারণ একজন কর্মচারী? তোর মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? যা দূরে গিয়ে মর, ফহিন্নি ভিখারি কোথাকার। আর অনেক কথা শুনে সোহানা বারান্দায় চলে গেল। আমি সেখানে বসে পড়লাম আর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে থাকলো। সোহানার কথায় মনটা ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে। সোহানার বড় কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। তারপর অনেকক্ষণ সেখানে বসে কান্না করে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি মেঘলা আমার আগে থেকেই ছাদে বসে আছে। আমি মেঘলার কাছে গেলাম, গিয়ে মেঘলার পাশে বসলাম আর আমাকে সে বলল, কিরে সোহানাকে আজকে প্রপোজ করেছিলি? হুম। তা সোহানা কি বললো? তারপর আমি মেঘলাকে সবকিছু বললাম, বলতেই কান্না করে দিলাম। তারপর মেঘলা আবার বলল আমাকে, আরে পাগল, তুই কান্না করতেছিস কেন? আমাদের প্ল্যানের কথা কি ভুলে গেলি? না রে, ভুলে যায়নি, কিন্তু সোহানার বলা কথাগুলো তো অনেক কষ্ট হচ্ছে। কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হয়, বুঝেছিস? হ্যাঁ। তারপর মেঘলার সাথে আরো কথা বলে চলে আসলাম রুমে। এসে সোফাতে শুয়ে রইলাম। সকালে ঘুম থেকে উঠতেই মেঘলা এসে বলল তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরে রাজি হতেই হয়েছে। মেঘলার সাথে ঘুরতে ঘুরতে পুরো দিনটা কেটে গেল। রাতে কালকের মতো আজকে প্রপোজ করলাম। তারপর আর কি, কালকের মতো থাপ্পড় আর অপমান করলো। আমি সব কিছু মুখ বুজে সহ্য করে নিলাম। তারপর একটু কান্না করে সোফায় গিয়ে ঘুমিয়ে গেলাম। আর সোহানা নীলের সাথে কথা বলতে লাগলো। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মেঘলাকে নিয়ে তাদের অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর মেঘলার বাবার সাথে দেখা হলো। ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর তিনি আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমি চলে গেলাম কাজ করতে। আমি কাজ করছি আর মেঘলা আমার পাশে বসে বসে দেখছে। বিকেলে কাজ শেষ করে বাইরে দেখি মেঘলা আমার জন্য গাড়ি নিয়ে বসে আছে। আমি গিয়ে বসে পড়লাম গাড়িতে। তারপর গাড়ি চলে আসলো বাসায়। আমি আমার রুমে চলে আসলাম। এসে দেখি সোহানা আমার আগেই অফিস থেকে চলে এসছে। আমি তাকে কিছু না বলে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার টেবিলে। সবার সাথে বসে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। একটু পর সোহানাও আসলো। আজকেও তাকে আমি প্রপোজ করলাম। তার বিনিময়ে থাপ্পড় আর অপমান ছাড়া কিছুই পেলাম না। তারপর সোহানার থাপ্পড় আর অপমান নিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে কালকের মতো উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। বিকেলে কাজ শেষ করে বাসায় আসলাম। আজকে আর মেঘলা আমার সাথে বাসায় আসেনি, সে তার নিজের বাসায় চলে গেছে। প্রতি রাতের মতো আজকে সোহানাকে প্রপোজ করলাম। আজকে সোহানা আমাকে থাপ্পড় আর অপমান করে বারান্দায় চলে গেল আর আমি একটু কান্না করে সোফায় শুয়ে পড়লাম। এভাবেই কাটতে থাকলো আমার আর সোহানার দিনগুলো। সোহানাকে আমি প্রতি রাতে প্রপোজ করি আর সোহানা আমাকে থাপ্পড় আর অপমান করে। এখন আর আগের মতো কান্না করি না, কারণ সোহানার থাপ্পড় আর অপমান সহ্য করা আমার অভ্যাস হয়ে গেছে। দেখতে দেখতে চলে গেল 4টি মাস। এখনও সোহানা আমার সাথে খারাপ ব্যবহার করে। এখনও প্রতি রাতে আমি তাকে প্রপোজ করি আর সোহানা আমাকে থাপ্পড় আর নানান কথা শোনায়। আমি আজকে অফিস থেকে আসার সময় মেঘলাকে বললাম, মেঘলা, সোহানাকে মনে হয় আমি পাবো না রে। হঠাৎ কেন এই কথা বলতেছিস? কেন? দেখ, এই 4টা মাস ধরে আমি তাকে ভালোবাসার কথা বলছি আর সে আমাকে থাপ্পড় আর অপমান করছে। এখন কি তোর মনে হয় সোহানাকে আমি পাবো? পাবি। আচ্ছা শোন, আজকে থেকে তুই আর সোহানাকে প্রপোজ করবি না, তার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাও বলবি না, আর সোহানাকে দেখিয়ে দেখিয়ে আমার সাথে প্রেম করার অভিনয় করবি, ঠিক আছে? এইগুলো করলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর মেঘলার সাথে আরো অনেক কথা বলে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলাম রুমে। এসে দেখি সোহানা সোফাতে বসে আছে। আমি গিয়ে বললাম, খাটে গিয়ে বসুন, আমি এখানে ঘুমাবো। সোহানা আমার কথা শুনে খাটে গিয়ে বসে পড়লো আর আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। সোফাতে শোয়ার সাথে সাথেই মেঘলা ফোন দিল। আমি ফোন ধরে বললাম,
বাসায় গিয়ে পৌঁছেছো? বাসায় যেতে কোনো সমস্যা হয়নি তো? কিরে, সোহানা কি তোর পাশে? হ্যাঁ। এখন কি করো বাবু? এই তো শুয়ে আছি। তুই? আমি তোমার কথাই ভাবছি। ওই এখন তুই কথা বলতে বলতে ছাদে চলে যা, ঠিক আছে? আচ্ছা, কালকে আমরা কোথায় দেখা করছি? চুপ। ও, পার্কে। কখন আসবো? তুই বল। ও, অফিস ছুটির পর। ঠিক আছে বাবু। তারপর ফোন কেটে দিয়ে আমি ঘুমে যাওয়ার ভান করলাম। আর সোহানা চলে গেল নীলের সাথে কথা বলতে। তারপর আমি ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে তাকে দেখি সোহানা নীলের সাথে কথা বলছে আর কান্না করছে। আমি একটু বারান্দার কাছে গেলাম তাদের কথা শোনার জন্য। আমি বারান্দার কাছে গিয়ে শুনতে পেলাম সোহানা বলছে, নীল, বিশ্বাস করো, আমি এখন ফারহানকে স্বামীর অধিকার দেই নাই। আমার আর ফারহানের মধ্যে কোনো সম্পর্ক নাই। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। নীল প্লিজ, তুমি দেশে আসো আর এই বাড়ি থেকে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না। এমন কথা বলো না প্লিজ। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমিই তো আমার সব। তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না? ছি নীল, ছি। এই নোংরা কথাটা তুমি আমাকে বলতে পারলে? জানো ফারহান আমাকে কত ভালোবাসে। শুধু তোমার জন্য আমি ওর ভালোবাসাকে কোনো দাম দিই নাই, আর তুমি আমাকে এইসব কথা বললে? যাও, তোমার মতো এমন নোংরা স্বভাবের ছেলে আমার দরকার নেই। আজকের পরে তুমি আর আমাকে ফোন দিবে না। বলেই সোহানা ফোনটা কেটে দিল আর কান্না করতে থাকলো বারান্দায় বসে। আর আমি ঘরের ভিতর থেকে সোহানার বলা কথাগুলো শুনছি। সোহানা সেখানে বসে বসে অনেক কান্না করছে। আর আমার মন চাচ্ছে সোহানাকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো মুছে দিতে। কিন্তু আমাকে সোহানার প্রতি দুর্বল হলে চলবে না, আমাকে কঠোর হতে হবে। ওখানে কষ্ট দিতে হবে, ওর মনের অহংকারগুলো কষ্ট দিয়ে দূর করতে হবে। আমাকে করে সকল অপমানের প্রতিশোধ নিতে হবে। তারপর তাকে আমি মেনে নেব। এগুলো ভাবছি, এমন সময় দেখলাম সোহানার চোখ মুছে রুমের দিকে আসছে। আমি তাড়াতাড়ি সোফাতে শুয়ে পড়লাম আর ঘুমের ভান ধরে থাকলাম। সোহানা রুমে এসে আমার পা ধরে মাপ চাইতে থাকলো আর বলতে থাকলো, ফারহান, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা না বুঝে দিনের পর দিন তোমাকে অপমান করেছি, অনেক থাপ্পড় মেরেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তোমার সব কথা আমি শুনবো। তুমি যেভাবে চলতে বলবে সেইভাবেই চলবো। তোমাকে আর কখনো আমি অপমান করব না, থাপ্পড় দিব না। প্লিজ তুমি আমাকে তোমার করে নাও। জানো ফারহান, আজকে আমাকে নীল অবিশ্বাস করেছে। সে বলেছে আমি নাকি একটা নষ্ট মেয়ে। এই কথাটা বলে সোহানা কান্না করে দিল। আর আমি ঘুমের ভান ধরে সবকিছু শুনতে থাকলাম। আজকে নিজেকে অনেক সুখী মনে হচ্ছে, কারণ আজকে সোহানা আমাকে মেনে নিয়েছে। কিন্তু আমি যে এখন তাকে মানব না, তাকে অনেক কষ্ট দেব, এটা ভাবতে মনটা খারাপ হয়ে গেল। তারপর আমি ঘুমিয়ে গেলাম। আর সোহানা আমার পায়ের কাছে কান্না করতে করতেই ঘুমিয়ে গেল। সকালে সোহানাটাকে ঘুম ভাঙলো। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম, এমন সময় সোহানা কোত্থেকে যেন আসলো। এসে আমাকে একটা কালো শার্ট দিল পরতে। আমি কালো শার্টটা সোহানাকে রাখতে বললাম আর বললাম, দেখেন আলমারিতে একটা প্যাকেট আছে, ওখানে নীল শার্টটা দিন, আমি সেটা পরবো। সোহানা বলল, আজকে এই শার্টটা পরো, তোমাকে খুব সুন্দর লাগবে। এই যে ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে? কেন বলো তো? এই যে আপনি আমাকে তুমি করে বলছেন, আবার শার্ট চয়েস করে দিচ্ছেন, তাই বললাম আর কি। নিজের স্বামীকে তুমি করে বলবো না তো কি বলবো? স্বামী? আমি? তাও আবার আপনার? ব্যাপারটা হাস্যকর না? এখানে হাসার কি আছে? তুমি আমার স্বামী, এটা আমি বলতেই পারি, তাই বলেছি। তাই বলে কি হাসতে হবে? 2-3 দিন পরে আপনার আমার ডিভোর্স হয়ে যাবে আর আপনি অন্যের বউ হয়ে যাবেন। আর এখন বলছেন আমি নাকি আপনার স্বামী, তাই হাসলাম। আর আমার নীল শার্টটা দিন, আমি এখন পরে অফিসে যাব। আজকে অফিসে না গেলে হয় না? আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতেই হবে। তারপর সোহানা আর কিছু বলল না, আমাকে শার্টটা দিয়ে চলে গেল। আমি সোহানার চোখে স্পষ্ট জল দেখতে পেলাম। আর একটু বললেই হয়তো বা খেতে দিত। একটুবার আমি নিচে এসে নাস্তা করে চলে এলাম অফিসে। অফিসে ঢোকার একটু পরেই মেঘলা আমার কাছে আসলো আর বলল, কিরে, কি অবস্থা? এই তো ভালো, তোর? এই তো আছি একরকম। আচ্ছা, কালকে ঔষধের কি কাজ হয়েছে? একটু হয়েছে। আচ্ছা, আজকে কি অফিস ছুটির পর সত্যি সত্যি পার্কে যাবি? হুম। তারপর মেঘলার সাথে আরো অনেক কথা হলো। কাজ করতে থাকলাম। কাজ করতে করতে দুপুর গিয়ে বিকেল হয়ে গেল। মেঘলা আমাকে নিয়ে রিক্সা করে চলে আসলো পার্কে। আসার সময় সোহানার অফিসের সামনে দিয়ে পার্কে আসলাম। আসার সময় দেখলাম সোহান আমাকে আর মেঘলাকে একসাথে রিক্সায় করে আসতে দেখলো। একটু পর দেখলাম সোহান আমাদের পিছু নিয়েছে। আমি আর মেঘলা পার্কে চলে আসলাম। এসে একটা কোণাতে একটা ব্রেঞ্চে গিয়ে আমি আর মেঘলা বসলাম। একটু পর দেখলাম সোহান আমাদের ফলো করতে করতে এখানেও চলে এসছে। সোহানা একটু দূরে থাকতেই মেঘলা আমাকে বলল, ফারহান, সোহানা এসে পড়েছে, অভিনয় শুরু করে দে। ঠিক আছে। সোহানের কাছে আসতে তুই কথা বলা শুরু করে দিবি? ঠিক আছে। সোহানা এসে আমাদের পিছনে একটা ব্রেঞ্চে বসলো।
বসার সাথে সাথেই মেঘলা বলতে শুরু করলো, ফারহান, তোমাকে ছাড়া আমার থাকতে মন চায় না। তুমি প্লিজ ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। আমারও তোমার কাছে আর থাকতে মন চায় না বাবু। আর কিছুদিন অপেক্ষা করো, আমি মেয়েকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। প্লিজ ওই ডাইনিটাকে তুমি তাড়াতাড়ি ডিভোর্স দাও। ওকে দেখলেই আমার গা জ্বলে যায়। ঠিক আছে, আমি কালকে উকিলের কাছে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে যাব। এখন খুশি? খুশি, অনেক 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 খুশি। বলে আমাকে জড়িয়ে ধরলো। আর ওইদিকে আমার আর মেঘলার কথা শুনে সোহানা কান্না করতে করতে চলে গেল। সোহানা চলে যাওয়ার পরেই মেঘলা আমাকে ছেড়ে দিল আর বলল, চল ফারহান, অনেকদিন ধরে বাহিরে তোর সাথে ঘুরি না, আজকে অনেক ঘুরবো। চল। তারপর মেঘলার সাথে অনেক ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে 10টায় বাসায় আসলাম। বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে ঢুকে দেখি সোহানা কান্না করছে। আমি জানি সে কান্না করছে, তারপরে জিজ্ঞাসা করলাম, আপনি কান্না করছেন কেন? আমার কথা শুনে সোহানা মাথা তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি হলো, কিছু বলছেন না কেন? কি হলো, কথা কি কানে যায় না? আপনি কান্না করতেছেন কেন? তারপর সোহানা আর কিছু না বলেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আমি কোনোরকম সোহানাকে বুক থেকে সারিয়ে দিলাম। সমস্যা কি আপনার? কি করছেন? আমাকে তুমি মাফ করে দাও ফারহান। আমি এতদিন তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি। এখন আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার সাথে সুখে সংসার করতে চাই। সরি, আমি আপনাকে এখন ভালোবাসতে পারবো না। আমি এখন মেঘলাকে ভালোবাসি। কিছুদিন পর আমি আপনাকে ডিভোর্স দিয়ে মেঘলাকে বিয়ে করব। আর আপনি এখন কেন আমার মতো লুচ্চা বদমাশ একটা ছেলেকে কেন ভালোবাসবেন? আমাকে ভালোবাসলে আমার মান সম্মান তো কমেই যাবে। আর আপনি যখন আমাকে ভালোবাসেন, এটা লোকে জানলে হাসাহাসি করবে। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি আমি ভুলটা বুঝতে পেরেছি, আর লোকে কি বলবে না বলবে তা নিয়ে আমার যায় আসে না। সরি, আমি এখন মেঘলার মনটা ভাঙতে পারবো না, কারণ আমি জানি একজনের মন ভাঙলে কত কষ্ট হয়। আর কয়েকদিনের মধ্যেই আপনার আমার ডিভোর্স হয়ে যাবে। এখন এগুলো কেন বলছেন? এইগুলো বলছি কারণ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কেন? নীলের কি হয়েছে? সে কি আমার মতো গরিব হয়ে গেছে, নাকি বিয়ে করে ফেলেছে? অনেক রাত হয়ে গেছে, সরেন, এখন আমি ঘুমাবো। সকালে আবার আমার অফিস আছে। তুমি ইচ্ছে করলে আমার সাথে খাটে ঘুমাতে পারো। সরি, আমার মতো ছোট লোক আপনার মতো ধনী ঘরের মেয়ের সাথে এক বিছানাতে ঘুমাতে পারবো না। এই কথাটা বলার সাথে সাথেই সোহানা মুখটা কালো করে খাটে গিয়ে শুয়ে পড়লো। আর আমি সবাই শুয়ে শুয়ে ভাবছি, আমাকে অনেক কষ্ট দিছ, অনেক অপমানের চর দিছ। এখন দেখো কেমন লাগে। তুমি আমাকে যে পরিমাণ কষ্টগুলো দিছো, আমি ঠিক তোমাকে সেই পরিমাণ কষ্ট দেব, তারপর তোমাকে মেনে নেব। এগুলো মনে মনে বলতে থাকলাম। একটু পরে এসব বলতে বলতে ঘুমের রাতে হারিয়ে গেলাম। সকালে, ফারহান, এই ফারহান ওঠো, তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আমি ঘুম থেকে উঠেই, তুই কোন অধিকারে আমার গায়ে হাত দিয়েছিস? আর তোকে কি আমি ডাকতে বলেছি? আর কোনোদিন যদি এমন দেখি তাহলে তোর খবর আছে। সোহান আমার কথা শুনে কান্না করতে করতে নিচে চলে গেল। আর আমি চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রওনা হলাম। বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। হঠাৎই সোহানা গাড়ি নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। সোহানা জানালা দিয়ে আমাকে বলল, গাড়ির ভেতরে আসো, আমি তোমাকে তোমার অফিসে নামিয়ে দিয়ে আসি। সরি, আমি আসলে কোনো বড়লোক মানুষের গাড়িতে উঠি না, বলে একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসে কাজ করছিলাম। তখনই মেঘলার আগমন। কিরে, কি করিস? এই তো কাজ করছি রে। চল আমার সাথে। কোথায় যাবি? তোকে আমি আসতে বলেছি, আয়। এত প্রশ্ন করতেছিস কেন? সরি ম্যাডাম। ওই, আমি কি তোর কিসের ম্যাডাম? আর হ্যাঁ, একদিন যদি তুই আমাকে ম্যাডাম বলিস তাহলে তোর একদিন আর আমার যতদিন লাগে। তারপর মেঘলার সাথে মেঘলা গাড়ি থেকে বসলাম। মেঘলা গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর আমরা একটা কফি শপের কাছে গিয়ে পৌঁছালাম। তারপর মেঘলা আমার হাত ধরে কফি শপের ভিতরে নিয়ে গেল। আমি কিছু না বলে মেঘলার সাথে কফি শপের ভিতরে গেলাম। তারপর মেঘলা 2 কাপ কফি অর্ডার করলো। একটু পর কফি চলে আসলো। আমি কফি খেতে থাকলাম। এখনো মেঘলার সাথে কোনো কথা বলিনি। কফি খাচ্ছি এমন সময় মেঘলা বলল, খিরে, মন খারাপ? আমি চুপ। আরে মন খারাপ করিস না, তোকে এখানে একটা কাজে নিয়ে এসেছি, তোর অনেক লাভ হবে। কি কাজ? একটু পর সোহানা এখানে কফি খেতে আসবে, আর সোহানা আসার সাথেই আমরা প্রেমের অভিনয় করব। এখনো কি আর আমার সাথে রাখতে থাকবি? আমি কিছু না বলে এসে দিলাম। আমি আর মেঘলা হাসাহাসি করতেছি এমন সময় সোহানা আসলো। আমি আর মেঘলাও প্রেমের অভিনয় শুরু করে দিলাম। মেঘলা বলল, আচ্ছা বাবু, তুমি আমাকে বিয়ে করবে কবে? এই মাসের শেষের দিকে ওই ডাইনিটাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব বাবু। সোহানাকে শুনে শুনে কথাগুলো বলছিলাম। ওই নষ্ট মেয়েটা তোমার অনেক কষ্ট দিয়েছে, তাই না বাবু? হ্যাঁ বাবু। এদিকে সোহানা আমার আর মেঘলার এই কথাগুলো শুনে সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। একটু পর আমি আর মেঘলাও চলে আসলাম। মেঘলা বলল সে নাকি মার্কেটে যাবে,
তাই কফি শপ থেকে সোজা চলে আসলাম মার্কেটে। মেঘলার কেনাকাটা করতে করতে প্রায় 3 ঘন্টা কেটে গেল। আল্লাহ জানে মেয়েদের এত মার্কেট করতে সময় লাগে কেন। কেনাকাটা শেষ করে মেঘলাকে নিয়ে ঘুরতে থাকলাম। তারপর রাতে একটা রেস্টুরেন্ট থেকে দুজনে খাওয়া দাওয়া করে যার যার বাসায় চলে গেলাম। বাসায় এসে কলিং বেল দিতেই সোহানা দরজা খুলে দিল। মনে হচ্ছে আমার জন্য দরজার পাশে অপেক্ষা করছিল। আমি কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়লাম। একটু পর সোহানা রুমে আসলো আর বলল, অফিস তো ছুটি হয়েছে সেই সন্ধ্যায়, তুমি এখন বাড়ি ফিরলে কেন? সেই কৈফিয়ত কি আমি তোকে দেব? অবশ্যই আমাকে দিতে হবে। দিলাম সোহানাকে 2টা থাপ্পড় বসিয়ে। শোন, আমি তোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নেই, আর কখনো আমার কাছে কোনো কিছুর কৈফিয়ত চাইতে আসবি না। আর যদি আসিস তাহলে আজকের থেকেও বেশি জোরে মার খাবি, কথাটা যেন মাথায় থাকে। আর তুই যে সময় অনেক দেরি করে বাসায় ফিরতি, তখন কি আমি তোর কাছে কোনো কৈফিয়ত চাইতাম? কখনো চাইতাম না। সো তুই আমার কাছে কোনো কৈফিয়ত চাবি না। আর মাকে বলিস আমি বাইরে থেকে খেয়ে এসেছি। সোহানা মাথাটা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। এভাবেই চলছিল দিনকাল। আমি সোহানাকে এখন আগের থেকেও বেশি কষ্ট অপমান আর থাপ্পড় দেই। দেখতে দেখতে 5 মাস 20 দিন হয়ে গেল, আর বাকি আছে মাত্র 10 দিন আমার আর সোহানার ডিভোর্সের। এটা ভাবতেই মনের মধ্যে ব্যথা অনুভব করতে থাকলো। মনে হচ্ছে কেউ আমার কলেজের মাঝখানে হাতুড়ি দিয়ে আঘাত করছে। ভাবলাম এই 10 দিন সোহানাকে অনেক কষ্ট দেব, তারপর সোহানাকে আপন করে নেব। যেই ভাবনা সেই কাজ। আজকে মেঘলাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। মেঘলাকে নিয়ে আসার কারণ হলো আমি আর মেঘলা প্রেমের অভিনয় করব, আর সেটা দেখে সোহানা কষ্ট পাবে। কষ্ট পাওয়ার কারণ হলো কোনো মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে পারবে না। তাই মেঘলাকে 10 দিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আমার সাথে মেঘলাকে বাড়িতে ঢুকতে দেখে সোহানার মনটা খারাপ হয়ে গেল, আর সে রুমে চলে গেল। আমি মেঘলাকে নিয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু দেখো কে এসছে। কে এসেছে রে? এটা বলার পরে মেঘলা আমার পিছন থেকে আম্মুর সামনে আসলো। মেঘলা আম্মুর সামনে যেতেই বলা শুরু করে দিল, কি রে মা, কেমন আছিস? ভালো আন্টি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা তোর আব্বু আম্মু কেমন আছে? তারা আসলো না কেন? তারাও ভালো আছে, আর তারা আজকে দেশের বাইরে যাচ্ছে 10 দিনের জন্য, তাই আসে না। ও, তুই তাহলে বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। আরে আন্টি, কিছু আনতে হবে না, আমি খেয়ে এসেছি। আম্মু শোনো। হ্যাঁ বল, শুনছি। আম্মু, আঙ্কেল দেশের বাইরে যাবেন, তাই মেঘলা আমাদের বাসাতে 10 দিন থাকবে। তা তো থাকবেই, তুই না বললেও আমি মেঘলাকে এই 10 দিনের জন্য এই বাসায় রেখে দিতাম। তারপর মেঘলা আর আম্মু কথা বলতে থাকলো। আমি চলে আসলাম আমার রুমে। রুমে এসে দেখি সোহানা বিছানাতে শুয়ে ফুপি ফুপিয়ে কান্না করছে। সোহানাকে কান্না করতে দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। মনটাই চাচ্ছিল সোহানাকে শক্ত করে জড়িয়ে ধরে ও চোখের পানিগুলো মুছে দিতে। মন চাইছিল সোহানাকে বুকে জড়িয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু আমি এগুলো করলাম না। আমি রুমে ঢুকিয়ে ধমক দিয়ে সোহানাকে বললাম, কি হয়েছে, এমন ঢং করছেন কেন? মেঘলাকে তুমি কেন এই বাড়িতে নিয়ে এসেছো? আজ বাদে কাল আমি মেঘলাকে বিয়ে করব, তাই নিয়ে এসেছি। আচ্ছা, মেঘলাকে নিয়ে আসাতে তোমার কেন সমস্যা হচ্ছে? সমস্যার কারণ হলো কোনো মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে পারবে না। কে তোমার স্বামী? তুমি আমার স্বামী, আর আমি আমার স্বামীর ভাগ কাউকে দেব না। আমার মতো ছোট লোক, লুচ্ছা, লম্পট, যার স্বভাবেরই ঠিক নেই, সে তোমার স্বামী? তুমি কি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে? আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো, আর আমার আগের কার্যকর্মের জন্য আমি দুঃখিত। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে আপন করে নাও। সরি, এখন আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। কি গ্যারান্টি আছে আপনি ভালোই নাকি খারাপই? বলা তো যায় না। বয়ফ্রেন্ডের সাথে কি না কি করছেন, এখন তো হতে পারে যে আপনার চরিত্রেরও ঠিক নেই। ফারহান চুপ করো, আমি আর নিতে পারতেছি না। সত্যিটা সবারই শুনতে খারাপ লাগে, আপনারও লাগতেছে? প্লিজ ফারহান, তুমি আমাকে বিশ্বাস করো, একটা সুযোগ দাও আমাকে, প্লিজ একটি সুযোগ দাও। এ কি, আমার মতো একটা ছোট লোক চরিত্রহীন ছেলের পা ধরছেন কেন আপনি? প্লিজ ফারহান, এগুলো বলে আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কাউকে ক্ষমা করতে পারবো না। আমি ক্ষমা করার মালিক না। ক্ষমা যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চান, আমার কাছে না। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। যদি এখন আমি না চলে আসতাম তাহলে হয়তো এখনই সোহানাকে আপন করে নিতে হতো, কারণ সোহানার চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি রুম থেকে বাইরে হতেই দেখি দরজার পাশে মেঘলা দাঁড়িয়ে আছে। আমি মেঘলাকে দেখে বললাম, কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে ডাকতে এসেছিলাম, এসে দেখি তুই আর সোহানা কথা বলতেছিস, তাই আর ভিতরে যাই নাই। আচ্ছা, এখন আমার সাথে আমার রুমে চল। তারপর আমি মেঘলার সাথে রুমে গেলাম, গিয়ে ওর কাছে বসলাম। আমি বসতেই মেঘলা বলল, ফারহান, অনেক কষ্ট দিয়েছিস সোহানাকে, এখন তোর সোহানাকে মেনে নেওয়া উচিত। আমি সেটাই ভাবছি, সোহানাকে মেনে নেব নাকি আরো কষ্ট দেব। অনেক তো কষ্ট দিলি, এবার মেয়েটাকে মেনে নে।
সে তো আর তার ভুল বুঝতে পেরেছে। এই 10 দিন কষ্ট দিয়ে নেই, তারপর মেনে নেব। তার আগে যদি মেঘলা কিছু করে বসে তখন কি করবি? বলা তো যায় না। সোহানার যেই পরিমাণের রাগী। মেঘলার মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা একটু কেঁপে উঠল। তারপর ভাবতে থাকলাম যে আর সোহানাকে কষ্ট দেব না, আর সোহানাকে অপমান করব না, কথায় কথায় সোহানাকে হাত তুলব না, সোহানাকে কালকে আপন করে নেব, আমার সবটুকু দিয়ে সোহানাকে ভালোবাসবো। তারপর আমি মেঘলার রুম থেকে চলে আসলাম নিজের রুমে এসে দিলাম এক ঘুম। সোহানা ডাকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে করে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে ছাদে আসলাম। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম, বাস্তবতাটা বড়ই অদ্ভুত। এতদিন সোহানার পিছনে আমি ঘুরেছি, কিন্তু সোহানা আমাকে কোনো পাত্তা দেয়নি। আর এখন সোহানা আমার পিছনে ঘুরতেছে, আমি তাকে কোনো পাত্তা দিচ্ছি না। সে আগে আমার সাথে খারাপ ব্যবহার করতো, আর এখন আমি তার সাথে খারাপ ব্যবহার করি। আমি এগুলো ভাবছি, এমন সময় সোহানা ছাদে এসে বলল, এই সময় তুমি ছাদে কি করছো? আকাশের তারাগুলো গুনছিলাম। আপনি এখন ছাদে এসেছেন কেন? তোমাকে খুঁজতে এসেছিলাম। আমাকে খুঁজছেন কেন জানতে পারি? রুমে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে গল্প করব, তাই তোমাকে খুঁজতেছিলাম। আমার মতো ছোট লোক চরিত্রহীন ছেলের সাথে আপনি কি গল্প করবেন? আর আমার মতো ছেলের তো বিশ্বাস নাই, সুযোগ পেলে আপনার ইজ্জতের উপরে হাত দিতে পারি। প্লিজ ফারহান, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি আমার আগের ব্যবহারের জন্য খুবই দুঃখিত, খুবই লজ্জিত। আপনাকে মাফ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি আপনি শর্তগুলোতে রাজি হন তাহলে আপনাকে মেনে নেব। বলো ফারহান, কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমার প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় শর্ত হলো আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে সেবা করতে হবে। তৃতীয় শর্ত হলো কোনো অহংকার আপনার মনে থাকতে পারবে না। আর চতুর্থ শর্ত হলো আমার অনুমতি ছাড়া কোনো পুরুষের সাথে কথা বলতে পারবেন না। এখন বলুন, আপনি কি আমার শর্তগুলো মানতে পারবেন? আমি তোমার সব শর্ত মানতে পারবো। তুমি আমাকে আপন করে নিবে তো? এই শর্তগুলো যদি ঠিকমতো পালন করতে পারেন তাহলে আমি আপনাকে মেনে নেব। ঠিক আছে, আমি তোমার সব শর্ত এখন থেকে মেনে চলবো। বলো, কতদিন এভাবে চললে তুমি আমাকে আপন করে নিবে? আমাদের ডিভোর্সের আর মাত্র 10 দিন বাকি আছে। তুমি যদি এই 10 দিন সবগুলো শর্ত পালন করতে পারো তাহলে 10 দিন পর আমি তোমাকে মেনে নেব। আর যদি না পারো তাহলে 10 দিন পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ঠিক আছে, এই 10 দিন আমি তোমার সবগুলো শর্ত অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। এই বলে সেখান থেকে খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে চলে আসলাম। তারপর সবাই মিলে একসাথে রাতের খাবারটা খেলাম। তারপর যে যার রুমে চলে আসলাম। রুমে এসে সোফাতে শুয়ে পড়বো, তখনই সোহানা বলল, আজকে থেকে কি আমার সাথে খাটে ঘুমানো যায় না? আমি সোহানার কথা শুনে তার দিকে তাকালাম। তাকে দিকে চোখের কোণে পানি চলে এসছে। না করলেই মনে হয় চকচকে পানিগুলো পড়ে যাবে। তাই বললাম, হ্যাঁ আপনার সাথে ঘুমাতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আপনার আর আমার মাঝখানে একটা কোলবালিশ থাকবে, আর আপনি আমার দিকে আসতে পারবেন না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তারপর আমি গিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম। একটু পর আমার আর সোহানার মাঝখানে একটা কোলবালিশ রেখে সোহানাও ঘুমিয়ে পড়লো। আমি এখনো ঘুমাইনি, কারণ প্রতি রাতে আমি সোহানাকে মনটা ভরে দেখি, তারপর ঘুমাই। তাই আজকে সোহানাকে মন ভরে দেখে ঘুমিয়ে গেলাম। ফজরের সময় সোহানার ডাকে আমার ঘুম ভাঙলো। তারপর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। তারপর নামাজ শেষ করে কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে আসলাম বাসায় এসে সোজা আমার রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি সোহানা নামাজ পড়ে মোনাজাত ধরে কান্না করছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ, তুমি ফারহানকে আমার কাছে ফিরিয়ে দাও, ও শর্তগুলো যেন পালন করতে পারি। যে ধৈর্য সহ্য আমাকে তুমি দিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ, এতদিন আমি অনেক খারাপ কাজ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাকে আমার স্বামীর পায়ের নিচে একটু জায়গা দেওয়া হোক। আজকে সোহানার মোনাজাতে কান্না করাটা আমার অনেক ভালো লাগলো। ওর কান্নার দেখে ওর প্রতি রাগগুলো সব মাটি হয়ে গেল। নিজেকে এখন অনেক ভাগ্যবান মনে হচ্ছে। ভাগ্যবান হওয়ার কারণ হলো কোনো মেয়ে মোনাজাত ধরে আমার জন্য কান্না করছে, এটা ভেবেই অনেক ভালো লাগছে। কয়জনের ভাগ্য এমন হয় বলুন? কয়জনকে পাওয়ার জন্য এমন কেউ মোনাজাত করে কান্না করে? এগুলো ভাবতে ভাবতেই আবারও বাসার বাইরে চলে আসলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। মেঘলা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো আমি কোথায়। তখন বললাম, এই তো রেস্টুরেন্টের সামনে আছি, তুই আয়। একটু পর মেঘলাও আসলো। তারপর মেঘলার আমি রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢুকে একটু সামনে যেতেই বড় ধরনের একটা শখ খেলাম। শখ খাওয়ার কারণ হলো আমার সামনের টেবিলটিতে সোহানা একটা ছেলের সাথে বসে আছে, আর ছেলেটি সোহানার হাত ধরে বসে আছে। আমি সোহানার এসব কাজ দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সোহানাকে এভাবে অন্য একটা ছেলের সাথে দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। তাই মেঘলাকে নিয়ে সেই রেস্টুরেন্ট থেকে বাইরে আসলাম। মেঘলাকে নিয়ে আমি নদীর পাড়ে গেলাম, যেখানে আমি প্রায় যাই। ভাবলাম আজকে মনটা ভালো না, তাই আজকে মেঘলাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বসে থাকি। নদীর পাড়ে এসে একটা টেবিলের উপর দুজনে বসলাম।
দুজনেই চুপ করে নদীর দিকে তাকিয়েছি আর মনে মনে ভাবছি, আর মনে হয় সোহানাকে আমার করে পাবো না। আর মনে হয় সোহানা আমার কাছে এসে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি, আমাকে মাফ করে দাও, আমাকে তুমি আপন করে নাও। আর মনে হয় সোহানা আমাকে জড়িয়ে ধরে একটু কান্নাও করবে না। আচ্ছা 10 দিন পর সোহানাকে আমাকে ডিভোর্স দিয়ে ওই ছেলেটার হাত ধরে চলে যাবে, আমি কি ওকে ছেড়ে থাকতে পারবো? না না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। যে করে হোক সোহানাকে বুঝিয়ে আমার কাছে রাখতে হবে। আমি সোহানাকে ছাড়া বাঁচতে পারবো না। এগুলো মনে মনে ভাবছি, এমন সময় মেঘলা বলল, কিরে ফারহান, তুই কান্না করতেছিস কেন? কই, আমি তো কান্না করছি না, মনে হয় চোখে কি যেন পড়ে গেছে। তুই কি আমাকে ছোট বাচ্চা মনে করছস? আমি কিচ্ছু বুঝি না। কান্না করা ছাড়া কি করব বল? কান্না না করে ভাবতে থাক, কি করে সোহানাকে তোর কাছে রাখবি। সেটাই তো ভাবতেছি, কি করে এখন সোহানাকে আমার কাছে রাখবো। আরে মন খারাপ করছো কেন? আমি তো তোর পাশে আছি। চল বাসায় যাই, অনেক ক্ষুধা পেয়েছে। চল। তারপর মেঘলাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সোহানা আগে বাসায় চলে এসছে। আমি বাসায় যেতেই বলল, এই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজতেছি। আমি চুপ করে আছি। চুপ থাকার কারণ হলো সোহানার কথা শুনে মনে হচ্ছে সে আমাকে ডিভোর্সের জন্যই খুঁজতেছে। কি হলো, কথা বলছো না কেন? কোথায় ছিলে এতক্ষণ? এই তো একটু নদীর পাড়ে গিয়েছিলাম। জানো ফারহান, আজকে আমি অনেক খুশি। সোহানার মুখে এমন কথা শুনে বুকের বাতাসটা কেঁপে উঠল। তারপর একটু স্বাভাবিক হয়ে বললাম, এত খুশির কারণটা কি জানতে পারি? আজকে নীল এসেছিল আমার কাছে। আমাদের বাসায় এসেছিল? না, এই বাসায় আসে না। তোমার সাথে শপিং মলে দেখা হয়েছিল, তারপরে একটা কফি শপে আমাকে নিয়ে গিয়েছে। তারপর? নীল এখন আমাকে বিয়ে করতে চায়, আমার সাথে সবকিছু আবার আগের মতো করতে চায়। তা তুমি কি বললে? আমি কিছু বলিনি। ও তা সারাদিন তো মনে হয় কিছু খাও নাই। আমি চুপ করে আছি। বুঝছি, সারাদিন কিছু খাওয়া হয় নাই। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মেঘলাকে সাথে করে নিয়ে এসছে খাবার খাওয়ার জন্য। খাওয়া শুরু করার সময় ঘটলো আরেক ঘটনা। আমরা মানুষ হলাম 3 জন, আর খাবার প্লেট হলো 2টা। এখন কি করব? তাই সোহানাকে বললাম, সোহানা এটা কি করছো? আমি আবার কি করলাম? আমরা মানুষ হলাম 3 জন, তুমি 2টা প্লেট আনছো কেন? আসলে আজকে সবজি কাটার সময় আমার হাতটা কেটে যায়, তাই ভাবলাম তুমি আমাকে খাওয়াই দিবে, তাই 2টা প্লেট ভাত আনছি। ও আচ্ছা, তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপর আমি সোহানাকে খাইয়ে দিতে থাকলাম, আর আমি নিজেও খেতে থাকলাম। মেঘলা আমাদের এই দৃশ্য দেখে মুসকে মুসকে হাসছে। আর আমার কাছে মনে হচ্ছে এই খাওয়ায় মনে হয় আমার আর সোহানার একসাথে খাওয়ার শেষ খাওয়া। আর মনে হয় সোহানাকে খাইয়ে দিতে পারবো না। এগুলো ভাবছি আর সোহানাকে খাইয়ে দিচ্ছি। হঠাৎ করে সোহানার ফোনটা বেজে উঠলো। আমি ফোনের স্ক্রিনে তাকে দেখি নীল ফোন দিয়েছে। সোহানা খাওয়া রেখে নীলের সাথে কথা বলতে চলে গেল। আমি না খেয়ে হাতটা ধুয়ে চলে আসলাম ছাদে। আর মেঘলাই আমাকে এমনভাবে আসতে দেখে বুঝে ফেললো যে আমার মনটা খারাপ, তাই সে আর না খেয়ে আমার পেছন পেছন ছাদে চলে আসলো। আমি ছাদে এসে কান্না করে দিলাম। মেঘলা আমার কান্না করে দেখে আমার পাশে এসে বসলো আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। আমি কান্না করতেই থাকলাম। আর অন্যদিকে সোহানা নীলকে বলছে, সোহানা প্লিজ, তুমি ফারহানকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। ওই, তোকে আমি ফোন দিতে মানা করছি না? তারপরও তুই আমাকে ফোন দিস কেন? আর তোর কথা, আমি ফারহানের মতো একজন মানুষকে ডিভোর্স দিব তুই ভাবলি কি করে? তোর জন্য আমি ফারহানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যার জন্য ফারহান এখনো আমার সাথে ভালো করে কথা বলে না। প্লিজ সোহানা, এমন করে বলো না। তুমি না আমাকে অনেক ভালোবাসতে, তুমি না আমার সাথে কথা না বলে থাকতে পারতে না, তাহলে এখন এমন করছো কেন? আমি আগে তোকে ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। এখন আমি আমার স্বামীকে ভালোবাসি। আগে তোর সাথে কথা না বলে থাকতে পারতাম না, কিন্তু এখন আমি থাকতে পারি। কিন্তু এখন ফারহানের সাথে কথা না বলে আমি থাকতে পারবো না। এখন ফারহানকে না দেখলে আমার কিছুই দেখতে ভালো লাগে না। কারণ কি জানিস, এখন আমি ফারহানকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। কি বলছো তুমি এইসব? তোমার মাথা ঠিক আছে তো? যা বলতেছি ঠিক বলতেছি। আর তোকে ভালোবেসে আমার মাথা নষ্ট হয়ে গেছিল, যার জন্য ফারহানের মতো ছেলেকে আমি স্বামীর অধিকার দেইনি। এখন আমার মাথা পুরোপুরি ঠিক আছে। এখন আমার কি হবে? প্লিজ এমন করো না। তুই জাহার নামে যা, তাতে আমার কি? যখন আমাকে ছেড়ে গিয়েছিলি তখন কি তুই আমার কথা ভেবেছিলি? এখন কেন আমি তোর কথা ভাববো? এখন আমি শুধু আমার স্বামীর কথা ভাববো। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। তুই মাফ চাচ্ছিস কেন? তুই তো আমার কাছ থেকে ধন্যবাদ প্রাপ্ত। তুই যদি আমাকে না ছেড়ে যেতি তাহলে তো আমি কখনো ফারহানকে চিনতেই পারতাম না। ফারহান যে আমাকে এতটা ভালোবাসে তা আমি কখনো বুঝতেই পারতাম না। তোকে অনেক ধন্যবাদ রে। আর তুই আমাকে কখনো ফোন দিস না। এই কথা বলে সোহানা ফোনটা কেটে দিল। তারপর মোবাইল থেকে সিমটা বের করে ভেঙে ফেললো। সিম ভাঙার কারণ হলো
যদি সিম সোহানা চালায় তাহলে নীল নানার নাম্বার দিয়ে সোহানাকে ফোন দিয়ে বিরক্ত করবে, তাই সিমটা ভেঙে ফেললো। আর অন্যদিকে আমি এখনো ছাদে বসে কান্না করতেছি, আর মেঘলা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আমি কান্না করতে করতে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি মনে নেই। আমার চুপ হয়ে যাওয়া দেখে মেঘলা আমাকে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ পেল না। তাই মেঘলা আমাকে একটু ধাক্কা দিল, আর আমি পড়ে গেলাম। মেঘলা বুঝতে পারলো যে আমি কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছি, তাই সে আমাকে রেখে সোহানাকে বলল। সোহানায় আব্বু আম্মুকে বলল যে আমি ছাদে জ্ঞান হারিয়ে পড়ে আছি, তাই তারা শুনে তাড়াতাড়ি ছাদে চলে আসলো। তারপর আমাকে ছাদ থেকে হসপিটালে নিয়ে গেল। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখলাম সোহানা আমার একটা হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। সোহানার দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারলাম অনেক কান্না করেছে। আমি সোহানার কপালে একটা ভালোবাসা এঁকে দিতেই তার ঘুমটা ভেঙে গেল। সোহানার ঘুমটা ভাঙতেই আমার দিকে তাকিয়ে দেখলো আমার জ্ঞান ফিরেছে। তারপর আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আমি সোহানাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। সোহানা আমার বুকের মাঝে কান্না করে দিল। আমি আবারও কান্না করে দিলাম। সোহানা কান্না করতে করতে আমার বুক ভিজিয়ে ফেললো। তারপর আমি সোহানাকে বললাম, এই পাগলি, এমনভাবে কান্না করছো কেন? তোমার কি হয়েছিল? তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? তোমার কথা ভাবতে ভাবতে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি মনেই নেই। আমি মেঘলার কাছে সব শুনেছি। তোমার আর মেঘলার মাঝে যে কোনো সম্পর্ক নেই তা মেঘলাই আমাকে বলেছে। ও, মেঘলা তোমাকে বলে দিয়েছে? আচ্ছা সোহানা, তুমি আমাকে ছেড়ে নীলের সাথে চলে যাবে না তো? জানো, তুমি চলে গেলে আমি মরেই যাব। না পাগল, আমি তোমাকে ছেড়ে কখনোই নীলের কাছে যাব না, আর কখনোই তুমি মরে যাওয়ার কথাও মুখে আনবে না, মনে থাকবে? তুমি আমাকে কখনো কষ্ট দিও না, তাহলে আমিও মরে যাওয়ার কথা মুখে আনবো না। ঠিক আছে পাগল। পাগলি। তার পরের দিন আমাকে বাসায় আনা হলো। সারাদিন সোহানা আমার পাশে ছিল। যখন আমার যা প্রয়োজন সব সোহানা এনে দিয়েছে। আজকে সোহানাকে পুরো আমার বউ বউ লাগছে। রাতে সোহানা আর আমি আমার রুমে শুয়ে আছি। তখন সোহানা বলল, ফারহান, আমার না তোমার মতো একটা কিউট বেবি লাগবে। আমার মতো বেবি আনতে হলো তো তোমাকে অনেক কষ্ট করতে হবে। আমি কষ্ট করতে রাজি আছি। তাহলে বেবি আনার মিশন শুরু করা যাক। তার আগে তোমার পাঠক পাঠিকাদের বিদায় দাও। এই যে সম্মানিত পাঠক পাঠিকারা, আমরা এখন বেবি আনার মিশন শুরু করব। দয়া করে আপনারা চোখ বন্ধ করে নিন। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে গল্পটি কমেন্ট করবেন। নতুন গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।